হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতির আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির সরলরেখা অধ্যায়টা শুরু করছি। তো সেকেন্ড সেমিস্টারে আমাদের এখানে যে অধ্যায়গুলো করতে হচ্ছে টু ডাইমেনশনে সরলরেখা আছে, আমাদের সিলেবাসে বৃত্ত আছে, আর বিভিন্ন কোনিক সেকশনের মধ্যে আমাদের অধিবৃত্ত, উপবৃত্ত আর পরাবৃত্ত এগুলো সম্পূর্ণ রয়েছে আমাদের। আর আমরা এই কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু ক্লাস 9-এ স্টার্ট করেছিলাম। তার জন্য 9-এর কিছু আমরা সূত্র যেগুলো ইউজ করতাম সেই সূত্রগুলো কিন্তু আমাদের এখানে ইউজ হবে। তার জন্য আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি একদম শুরুতে এটা ছিল 9-এ যেগুলো পড়েছিলে সেগুলো আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি কেমন ছিল। ধরো এটা আমাদের এক্সিস ধরলাম, এটা এক্স, এটা মূলবিন্দু, এটা ওয়াই, আর ধরলাম এগুলো দিয়ে রাখলাম, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই নেগেটিভ দিক। তাহলে এটা আমাদের পজিটিভ ছিল, না প্রথম ঘর যেটা ছিল এটা আমাদের পজিটিভ পজিটিভ, দুটোই পজিটিভ হলে এখানে লিখতাম। আর এটা কি ছিল, এটা নেগেটিভ পজিটিভ, মাইনাস প্লাস হলে হতো এটা। আর এটা কি, এটা নেগেটিভ নেগেটিভ, দুটোই নেগেটিভ হলে হতো। আর এটা হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ, এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট ছিল, এটা সেকেন্ড, আর এটা আমাদের থার্ড, আর এটা ফোর্থ। তাহলে এই কোঅর্ডিনেটের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি কি হচ্ছিল, আমাদের কিছু পয়েন্ট বলতো, সেই পয়েন্টের মধ্যে আমাদের দূরত্ব সূত্র বের করা যেত, বা ওদের হচ্ছে যদি কোনো ত্রিভুজ তৈরি হতো তার ক্ষেত্রফল বের করতাম। এগুলো আমরা ক্লাস 9-এ শিখেছিলাম। আমাদের প্রথম যদি মূলবিন্দু বলি, এটা মূলবিন্দু ও, যেটা এই পয়েন্টটা, এটা স্থানাঙ্ক কত হয়, 0,0। আর ধরো কোনো একটা পয়েন্ট আমাদের পি আছে, ধরলাম এখানে একটা পি পয়েন্ট আছে, পি স্থানাঙ্ক ধরো বলেছে আমাদের XY। তাহলে এই ও আর পি ও থেকে পির যে দূরত্বটা হবে, ও পির দূরত্ব আমরা বের করার সূত্র ছিল, কি ছিল দেখো। প্রথম যদি বলি আমরা ওপি বের করছি, ধরো ওপির দূরত্ব সূত্র কি ছিল, এদের এক্স কোঅর্ডিনেট যেটা থাকে x-0 বলতে পারি, বা আমরা বলতে পারি x² + y²। এটা ছিল মূল বিন্দু থেকে দূরত্ব। মূল বিন্দু যদি ও হয়, এই মূল বিন্দু থেকে আমাদের কোনো পয়েন্টের যদি দূরত্ব বের করতে হয়, সেটা আমাদের এই সূত্র দিয়ে আমরা বের করতাম, √ওভার আমাদের x² + y²। একইভাবে যদি দুটো আলাদা পয়েন্ট থাকতো, ধরো এখানে একটা পয়েন্ট আছে আমাদের, আর এখানে একটা পয়েন্ট আছে, ধরলাম এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বের করতে হবে আমাদের। তো এই পয়েন্টটা, আর ধরলাম এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার ধরলাম এটা আর, আর এটা ধরলাম এস। তাহলে আর বিন্দু ধরলাম আমরা, ধরো x1 y1 দুটো বিন্দু, মানে আর বিন্দুর স্থানাঙ্ক এটা x1, y1, আর এস বিন্দু দূরত্ব ধরো x2 y2। তাহলে এদের মধ্যে যে দূরত্ব হবে, আর এস এর দূরত্ব যদি বলি এখানে আর এস, এর দূরত্ব সূত্র কি ছিল, দেখো এর দূরত্ব সূত্র আমাদের এক্স কোঅর্ডিনেট যেটা থাকে x1 আর x2, যেটা এদের মধ্যে এক্স কোঅর্ডিনেটের মধ্যে ডিফারেন্স তার স্কয়ার হয়, বলতে পারি আমরা x1 - x2। এটা হবে এক্স কোঅর্ডিনেটের বিয়োগফল তার স্কয়ার হবে মধ্যে প্লাস, তারপরে ওয়াই কোঅর্ডিনেট যেটা ছিল, ওয়াই কোঅর্ডিনেট আমাদের y1 - y2 ছিল, তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কোনো দুটো বিন্দু যদি বলে দেয়, মূল বিন্দু ছাড়া যদি কোনো বিন্দু বলে, দেখো মূল বিন্দুর সময় কিন্তু এই সূত্র ইউজ করতে পারি আমরা, এই দ্বিতীয় সূত্রটা, তাই না। এখানে যদি আমরা x2টাকে 0 করে দিতাম, তাহলে তো এই একই সূত্র হতো। আমরা যদি দূরত্ব বলি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে, সেই দূরত্ব বের করতে গেলে আমাদের এই সেকেন্ড এই সূত্রটা ইউজ করতে পারি আমরা। এক্স কোঅর্ডিনেট দুটোর বিয়োগফল তার স্কয়ার হবে, প্লাস ওয়াই কোঅর্ডিনেটের বিয়োগফলের স্কয়ার হয়ে তার রুট করতে হবে, আন্ডার রুট করলে হয়ে যাবে আমাদের দূরত্ব বের করা। এবার যেটা আমরা ছিল, ধরো দুটো পয়েন্ট ধরলাম পি আর কিউ, এটা পি পয়েন্ট, এটা আমাদের ধরলাম কিউ পয়েন্ট, এটা আমাদের কিউ পয়েন্ট। তাহলে পি কিউ এর মাঝে কোন একটা পয়েন্ট ধরো আছে, ধরো আর একটা পয়েন্ট আছে এর মাঝে, ভিতরে আছে, সেটা ধরো m:n অনুপাতে আমাদের বিভক্ত করছে। যেহেতু আর বিন্দুটা ওর মাঝে আছে, ওর ভিতরে রয়েছে ওই লাইনের উপরেই, তাহলে সেটা আমাদের অন্তর্বিভক্ত বলে। আর যদি আর বিন্দুটা ওর বাইরে থাকতো সেটা বহির্বিভক্ত হয়, সেটা পরে বলছি। তাহলে আমাদের বলতে চাচ্ছে এই দূরত্বটা, ধরো এখান থেকে এই দূরত্বটা আমাদের m আছে, আর এই পরের যেটা আছে এটা হচ্ছে আমাদের n। পি বিন্দুর স্থানাঙ্ক কি, পি বিন্দুর স্থানাঙ্ক ধরো বলে দিয়েছে x1 y1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরো বলেছে আমাদের x2 y2। তাহলে এই যে আর বিন্দু রয়েছে, এর আর বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে সেটা আমরা কি করে বের করতাম, আর বিন্দু যদি বলি এটা অন্তর্বিভক্ত রয়েছে, তাহলে দেখো সূত্র এমন ছিল m(x2 + n(x1) বাই m+n, এটা কমা আবার y এর একই হবে, m(y2 + n(y1) আর নিচে আমাদের m+n। দুটো বিন্দু যদি বলে দেয় আর তার
মাঝে কোনো একটা পয়েন্ট যেটা আমাদের কিছু অনুপাতে ভাগ করছে সেটা যদি জেনে যাই তাহলে আমরা এই সূত্র দিয়ে ওই পয়েন্টটা বের করতে পারবো। তাহলে এখানে আর পয়েন্টটা কি হচ্ছে এম এক্স টু, মানে এম এর সাথে দেখো যেটা দূরের পয়েন্ট আছে, দূরের পয়েন্ট এক্স টু, এইভাবে কিন্তু মনে রাখতে পারো। এম এক্স টু প্লাস এন আমাদের এক্স ওয়ান যেটা কাছে রয়েছে, এক্স কোঅর্ডিনেটের সময় সবগুলো এক্স হবে আর নিচে এম প্লাস এন হচ্ছে। আর একইভাবে আমাদের এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান আর নিচে আমাদের এম প্লাস এন হচ্ছে। এটা গেল অন্তর্বিভক্ত। এবার বহির্বিভক্তর ক্ষেত্রে কি হবে? বহির্বিভক্ত মানে কি? বহির্বিভক্ত মানে আমাদের ধরো এখানে পি আছে, এটা আমাদের কিউ আছে, আর আর পয়েন্ট ধরো আর পয়েন্ট বাইরে রয়েছে ওর। এই আর পয়েন্টটা ওর বাইরে রয়েছে, মানে আমাদের যদি বলি পি থেকে আর এই দূরত্বটা এম ধরো, আর এই দূরত্বটা যেটা আছে কিউ এস থেকে আর এর দূরত্ব এটা রয়েছে, এটা হচ্ছে আমাদের এন। আর এমন কেসে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের ওই বহির্বিভক্ত কেসটা হবে। তাহলে এখানে স্থানাঙ্ক ধরো দুটো সেমই আছে, এটা হচ্ছে আমাদের সেই এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে, আর এটা হচ্ছে আমাদের সেই এক্স টু ওয়াই টু। তাহলে পি কিউ দুটো বিন্দু বলে দিয়েছে, আর আমাদের এই অনুপাত যেটা আছে মানে এম ইস টু এন অনুপাতে সেটা বাইরের পয়েন্ট, মানে আরটা ওই লাইনের উপরে অবস্থিত কিন্তু ওর ভিতরে নেই, মানে পি কিউ এর ভিতরে নেই, ওটা পি কিউ থেকে বাইরের দিকে রয়েছে, সেক্ষেত্রে বহির্বিভক্ত বলে। সেক্ষেত্রে আর বিন্দুটার স্থানাঙ্ক কি হয়? সেক্ষেত্রে ওই এম এক্স টু মাইনাস হয় প্লাসের জায়গায়, এই সূত্রটাই প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়। তাহলে এন এক্স ওয়ান আর নিচে আমাদের হবে এই এম মাইনাস এন, একইভাবে কমা হচ্ছে ওই এম ওয়াই টু মাইনাস এন আমাদের ওয়াই ওয়ান হবে, এটা এন ওয়াই ওয়ান আর নিচে হচ্ছে আমাদের এই এম মাইনাস এন। তাহলে এটা হচ্ছে বহির্বিভক্তর ক্ষেত্রে যখন বাইরে থাকবে বিন্দুটা, যখন ওই পি কিউ রেখাটার বাইরে কোনো বিন্দু থাকবে সেক্ষেত্রেও দেখো ওই একই, মানে এক্স এম এর সাথে আমাদের দূরের বিন্দু হবে এম এক্স টু, তারপরে এন এক্স ওয়ান আর নিচে হচ্ছে আমাদের এম মাইনাস এন। এবার দেখো এই প্রথম যে কেসটা করেছিলাম এখান থেকে আমাদের যদি ওই ওই এম আর এন ইকুয়াল হয়ে যায়, মানে কি মিড পয়েন্ট যদি হয়ে যায়, ধরো পি কিউ দুটো পয়েন্ট দিয়েছে আমাদের, এটা পি এটা কিউ, আর পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের ওটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের এক্স টু ওয়াই টু। তাহলে এই যে পি কিউ মিড পয়েন্ট যেটা হবে মানে ওর মধ্যবিন্দু যেটা হবে, মানে এটা তো এম আর এন ইকুয়াল, মানে তো যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে দেখো এম আর এন ইকুয়াল হলে উপরে আমাদের এন এর জায়গায়, মানে এই সমীকরণে দেখো এন এর জায়গায় আমরা এম বসাতে পারবো, তাহলে উপরে এম কমন নিয়ে কেটে যাবে আর নিচেও ওই এম হবে, মানে সূত্র যদি বলো দেখো তো সেক্ষেত্রে আমাদের এমন হবে। বিন্দুটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে তাহলে ওই এক্স ওয়ান প্লাস এক্স টু, মানে এক্স কোঅর্ডিনেট যোগ করে তাকে দুইটা ভাগ করতে পারবো আমরা, আর একইভাবে আমাদের ওই ওয়াই কোঅর্ডিনেট যোগফল মানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু হবে। তাহলে এটা কি হলো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এটা মধ্যবিন্দু হলে এটা হবে, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যখন বলবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এরপরে আমাদের যেটা ছিল ক্লাস নাইনে, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, মানে যদি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের বলে দিত, মানে ধরো এটা আমাদের এ বি সি ধরলাম ত্রিভুজ, এ বিন্দুর স্থানাঙ্ক ধরো বলেছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এটার স্থানাঙ্ক ধরো বলেছে এক্স টু ওয়াই টু, আর এটার বিন্দুর স্থানাঙ্ক ধরো বলেছে এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এদের যে ভরকেন্দ্র হবে মানে মধ্যমা তিনটে যেখানে মেশে এটাই তো ভরকেন্দ্র, এটা এই তিনটে মধ্যমা ধরো মিশেছে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র জি। তাহলে এই জি যে ভরকেন্দ্র হয়েছে এই জির স্থানাঙ্ক কি হবে? তাহলে এই জির স্থানাঙ্ক হতো এই এক্স কোঅর্ডিনেট যেগুলো রয়েছে, মানে আমাদের এক্স কোঅর্ডিনেট কি কি ছিল এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি, মানে এক্স স্থানাঙ্কগুলো সব যোগ করে তাকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে। একইভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, মানে ওয়াই কোঅর্ডিনেটগুলো সব যোগ করে তাকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে জি, মানে ভরকেন্দ্র বলে দিলে মানে ভরকেন্দ্র স্থানাঙ্ক বের করতে আমরা এই সূত্র ইউজ করতাম। দেখো তারপরে আমাদের যেটা ছিল আমাদের কোনো ত্রিভুজের এরিয়া বের করা, মানে ক্ষেত্রফল বের করা। ধরো এই ত্রিভুজটা তিনটে স্থানাঙ্ক বলে দিয়েছে, এর থেকে আমাদের এরিয়া বের করতে হবে, মানে ওর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এরিয়া সূত্র কি ছিল? দেখো এরিয়া সূত্র ছিল হাফ তারপরে মড, যাতে পজিটিভ থাকে মানে ওটা যাতে নেগেটিভ না হয়। আর দেখো সূত্র এমন ছিল এক্স ওয়ানের সাথে ছিল আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, তারপরে এক্স টুর সঙ্গে আমাদের হবে ওয়াই থ্রি থেকে ওয়াই থ্রি, আর তারপরে আমাদের এক্স থ্রি যখন হবে তখন আবার আমাদের হবে ওই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এইভাবে যদি আমরা গুণটা করি তার মড নিলে, মানে পজিটিভ করার জন্য মড নিচ্ছি আমরা, আর তার সঙ্গে হাফ গুণ করলে এরিয়া বেরোতো, মানে তিনটে বিন্দু বলে দিলে সেক্ষেত্রে
এই ফর্মুলাটা দিয়ে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারতাম। আর দেখো কখনো যদি আমাদের এরিয়া জিরো হয়ে যেত, মানে ধরো এই এরিয়া পার্টটা জিরো হয়ে গেল, তাহলে এরিয়া জিরো হয়ে যাওয়া মানে কি, ওই ত্রিভুজটা আমাদের মানে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে মিলে কোনো মানে ত্রিভুজই তৈরি করতে পারছে না, মানে কি ওই তিনটে বিন্দু সমরেখ, মানে একই লাইনের উপর অবস্থিত। তাহলে সমরেখ বা কোলিনিয়ার দেখাতে গেলে আমরা দেখাবো ওর এরিয়াটা জিরো, মানে যদি কোনো সময় দেখাতে পারি আমরা এরিয়াটা জিরো আছে মানে ওই তিনটে বিন্দু সমরেখ হবে। এই কনসেপ্টগুলোও ছিল। দেখো ক্লাস 9-এ আমরা এতদূর পর্যন্ত শিখেছিলাম। এবার আমাদের সরলরেখা যেটা শুরু হচ্ছে তোমাদের। দেখো সরলরেখা একটা লিনিয়ার ইকুয়েশন, মানে এক ঘাতের কোনো সমীকরণ সবসময় একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এক ঘাতের একটা সমীকরণ কেমন দেখতে হবে, এমন হবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। তাহলে একটা সরলরেখার সমীকরণ যদি বলো কেমন দেখতে হয়, একটা সরলরেখার সমীকরণ সবসময় এমন দেখতে হবে, মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জিরো, সেখানে এ বি সি এরা আমাদের ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে দেখো প্রথমে আমরা সরলরেখা ধরো, ধরো এটা আমাদের যদি এটা হচ্ছে ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে প্রথমে বলো এক্স অক্ষের সমীকরণ, মানে এটাও তো একটা সরলরেখা, মানে এই যে লাইনটা যাচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত, এটা এই এক্স অক্ষের উপরে যে লাইনটা, মানে এর উপরে যে লাইনটা রয়েছে এর সমীকরণটা কি হবে। দেখো এক্স অক্ষের সমীকরণ, দেখো এখানে সবসময় ওয়াই এর মান জিরো হবে, তাহলে ওয়াই ইকুয়াল জিরো হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। একইভাবে ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দু রয়েছে, যখন এই যে ওয়াই অক্ষের উপরে কোনো সরলরেখা যেটা রয়েছে এর সমীকরণ কি হবে, এই ওয়াই অক্ষের উপরে অবস্থিত এই সরলরেখা যেটা হবে এর সমীকরণ হবে এক্স ইজ ইকাল টু জিরো। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল জিরো, এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, আর এক্স ইজ ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমীকরণ। এবার বলো এই ওয়াই অক্ষের প্যারালাল যদি বলি, মানে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো যদি লাইন হয়, ধরো এই একটা লাইন, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এর দেখতে কেমন হবে, মানে এর স্ট্রাকচারটা মানে এর সমীকরণটা কেমন হবে। দেখো এক্স ওয়াই অক্ষের প্যারালাল যদি হয়, মানে ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয়, সেটা আমরা এক্স ইজিক্যাল টু এ বলতে পারি, মানে এ পজিটিভ হলে এদিকে হবে আর এ নেগেটিভ হলে আমাদের এই পাশে হতো, হ্যাঁ। তাহলে আমরা এই এক্স ইজিক্যাল টু এ যেটা বলছি, মানে এক্স ইজিক্যাল টু এ দেখতে যে সরলরেখাটা হয় এমন সরলরেখাটা কি হবে, এটা সবসময় আমাদের ওয়াই অক্ষের প্যারালাল হবে। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইজিক্যাল টু জিরো, আর ওয়াই অক্ষের প্যারালাল মানে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা কেমন দেখতে হবে, এক্স ইকুয়াল এ এমন। একইভাবে যদি বলি আমরা এক্স অক্ষের প্যারালাল কিছু লিখবো সরলরেখা, ধরো এক্স অক্ষের সমান্তরাল, ধরো এমন একটা লাইন, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এই সরলরেখা দেখতে কেমন হবে, এর স্ট্রাকচারটা হবে এমন, আমাদের ওয়াই ইকুয়াল সামথিং, মানে ওয়াই ইকুয়াল বি, মানে বি পজিটিভ হলে উপর দিকে হবে আর বি নেগেটিভ হলে এই পাশটা দিকে হতো, নিচের দিকে হতো। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল বি যদি বলে, তাহলে সেটা বুঝতে হবে আমাদের কি, এক্স অক্ষের প্যারালাল কোনো একটা লাইন, মানে এক্স অক্ষের সমান্তরাল কোনো লাইন। তাহলে এখান থেকে আমরা চারটে সরলরেখা শিখলাম, যেগুলো মানে সাধারণত অক্ষের উপরে অবস্থিত বা অক্ষের সমান্তরাল। মানে প্রথমে শিখলাম এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু জিরো, এমন হলে কি হবে, এটা এক্স ইকুয়াল জিরো হলে কি হচ্ছে, এটা ওয়াই অক্ষের সমীকরণ, আর ওয়াই ইকুয়াল জিরো হলে এটা এক্স অক্ষের সমীকরণ। তারপরে জানলাম আমরা এক্স ইজিক্যাল টু সামথিং, মানে এক্স ইজিক্যাল টু এ এমন আছে ধরো, আর ওয়াই ইকুয়াল বি এমন আছে। তাহলে এক্স ইজিক্যাল টু এ হলে কি হচ্ছে, এক্স ইজিক্যাল টু এ হলে হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইকুয়াল বি যদি বলি তাহলে সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই সমান্তরাল লাইনগুলো আমরা এখানে শিখে নিলাম ধরো, মানে প্রত্যেকটা সরলরেখা বলেছিলাম এই স্ট্রাকচারে হবে, এটা আমাদের জেনারেল ফর্ম বলে বা সাধারণ সমীকরণ সরলরেখা। দেখো এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কোনো সরলরেখার প্রবণতা বা নতি, বা ইংলিশে স্লপ বলে, সেটা কি জিনিস। ধরো আমাদের একটা সরলরেখা এমন আছে, তাহলে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক এটা, এই যে কোণটা করছে এই কোণটা যদি আমরা থিটা বলি, তার ট্যানজেন্টের মান মানে তার ট্যান থিটা যেটা হবে, মানে সেটাকে এম দিয়ে ডিনোট করা হয়, মানে এম হচ্ছে স্লপ বা ওর প্রবণতা। সেটা কি করে পাওয়া যায়, যদি অ্যাঙ্গেলটা জেনে যাই আমরা, কোণটা জেনে যাই তার ট্যানের মানটা, মানে এই কোণটা যদি বলি থিটা, মানে সেটা আনত কোণ বলে, তাহলে তার ট্যানজেন্টের যে মানটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রবণতা। দেখো আবার যদি এই দুটো বিন্দু যদি সরলরেখার উপরে জেনে যায়, ধরো একটা বিন্দু এটা আছে একটা বিন্দু এটা আছে, এমন দুটো বিন্দু জেনে গেছি, ধরো এটা আমাদের প্রথম বিন্দু হচ্ছে আমাদের x1 y1, আর এই বিন্দুটা ধরো দ্বিতীয় বিন্দু যেটা আছে এটা এটা হচ্ছে আমাদের এই x2 y2। তাহলে যদি দুটো বিন্দু জেনে যাই সেখান থেকেও আমরা প্রবণতা বা এই স্লোপটা কিন্তু বের করতে পারি। সেটা কি হয়, স্লোপ হচ্ছে আমাদের ওয়াই এর চেঞ্জ, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স বলতে পারি, মানে ওয়াই এর চেঞ্জ আর এক্স এর চেঞ্জ।
তো দেখো ওয়াই চেঞ্জ কত হয়েছে। ওয়াই চেঞ্জ আমরা বলতে পারি, ধরো ওয়াই চেঞ্জ হচ্ছে ওয়াই টু, যেটা পরে যেটা আছে এটা নিলাম। ওয়াই টু থেকে ওয়াই ওয়ানের চেঞ্জ যেটা আছে নিচেও সেম আনতে হবে আমাদের, মানে এক্স টু থেকে এক্স ওয়ানের মানে বিয়োগফলটা, মানে ওয়াই এর পরিবর্তন আর নিচে এক্স এর পরিবর্তন। মানে যদি তুমি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু নাও তাহলে নিচেও সেই এক্স ওয়ান, মানে মানে উপরে যদি আমরা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু নিতাম তাহলে নিচেও আমাদের ওই এক্স ওয়ান মাইনাস এক্স টু নিতাম। মানে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করলে নিচেও ওই সেম রাখবো, এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো। তাহলে এটা হচ্ছে দুটো বিন্দু জেনে গেলে আমাদের এই প্রবণতা বা স্লপটা বের করতে গেলে এটা ইউজ করতে পারি। তাহলে এই যদি কোনো সরলরেখার ধরো আমরা এই স্লপ জেনে গেছি, মানে এম এর মান জেনে গেছি, তাহলে সরলরেখাটাকে আমরা এই ফর্মে লিখতে পারবো, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই ফর্মটা। তাহলে এমটা হচ্ছে প্রবণতা, ধরো কোনো সরলরেখার প্রবণতা আমি জানি, তাহলে আমরা সেটাকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এই ফর্মে লেখা যাবে সবসময়। মানে এখানে কি বলছে, আর এই সিটা কি, এখানে এম হচ্ছে প্রবণতা, এম ছিল প্রবণতা, আর সি হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট, মানে ওয়াই অক্ষকে কোথায় কাট করছে সেটা। মানে একটা সরলরেখা যদি আমাদের এই প্রবণতা জেনে যাই এম, মানে প্রবণতা কি দেখলাম, এটা ট্যানজেন্টের, মানে অ্যাঙ্গেল যদি থিটা হয় তার ট্যানের মানটা সেটা হয় এই এম। আর এই ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এই পয়েন্টটা, যেটা হচ্ছে ওয়াই অক্ষকে কোটায় কাট করছে, মানে এটা সি যেটা আছে সেটা এই ওয়াই অক্ষের উপরে অবস্থিত একটা পয়েন্ট। মানে এই পয়েন্টটা যদি বলো তাহলে স্থানাঙ্ক হিসাবে কি এমন হবে, এমন হবে 0, সি, তাই না? এক্স কোঅর্ডিনেট সবসময় 0 হয় ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে, তাহলে 0, সি হবে এই পয়েন্টটা। তাহলে যে কোনো সরলরেখা যদি আমরা প্রবণতা জেনে যাই আর ওয়াই ইন্টারসেপ্ট জেনে যাই তাহলে সেই সরলরেখাকে এইভাবে লেখা যাবে। তাহলে এই ফর্মটাকে বলে আমাদের এই প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে একটা সরলরেখাকে মানে y ইকুয়াল টু mx প্লাস c হিসাবে লিখলে আমাদের সেটা ওই প্রবণতা ছেদিতাংশ আকার বলতে পারি। দেখো তারপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ধরো বিন্দু প্রবণতা আকার। হ্যাঁ, সরলরেখার আরেকটা পপুলার টার্ম হচ্ছে বিন্দু প্রবণতা আকার। ধরো একটা বিন্দু জেনে গেছি, মানে সরলরেখা ধরো পাস করছে আমাদের এক্স ওয়ান ওয়াই এন বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে পাস করছে আর ওর প্রবণতা এম জেনে গেছি, তাহলে ওই সরলরেখাটার সমীকরণ কিভাবে হবে? দেখো সেক্ষেত্রে আমাদের হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম, তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। মানে ধরো আমাদের প্রবণতা জেনে গেছি আর বিন্দু জেনে গেছি, তাহলে সরলরেখাটা আমরা এই ফর্মে লিখতে পারবো, মানে বিন্দু আর প্রবণতা দিয়ে, মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো আমরা সরলরেখাকে বিভিন্ন ফর্মে কিভাবে লিখতে পারি সেগুলো বলছি, আর ওই ফর্মগুলো থাকলে সরলরেখার ইকুয়েশন কিভাবে লিখবে সেটা, সবগুলো কিন্তু জেনারেল ফর্মে লেখা যেতে পারে সরলরেখা। তাহলে দেখো এই 3 নম্বর যেটা ছিল এখান থেকে যদি ধরো প্রবণতা জানি না কিন্তু দুটো বিন্দু জানি, তাহলে দুই বিন্দু আকার বলতে পারবো। ধরো একটা বিন্দু আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান জেনে গেছি, আর একটা আমাদের ওই এক্স টু আর ওয়াই টু জেনে গেছি, দুটো বিন্দু জেনে গেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের সরলরেখার সমীকরণ এমনভাবে লিখতে পারবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আর দেখো এই এম যেটা ছিল স্লপ, তাই তো, প্রবণতা, সেটাই তো বলেছিলাম ওই ওয়াই চেঞ্জ আর এক্স এর চেঞ্জ, মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর নিচে হচ্ছে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর তার সাথে ওই এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই ফর্মটা আর এই ফর্মটা কিন্তু একই, মানে এখানে এম জেনে গেছিলাম তাই জন্য আমরা এম দিয়ে লিখেছিলাম প্রবণতা, আর এখানে ধরো দুটো বিন্দু দিয়েছে তাহলে দুটো বিন্দু থেকে এম আমরা বের করতে পারবো, এই যে টার্মটা এখানে লিখেছি এটাই দেখো এই এম, কিন্তু এম এর মানে এটা হয়। তাহলে এটা হচ্ছে যখন দুটো বিন্দু জেনে যাবে, মানে দুই বিন্দু আকার বলতে পারো। দেখো এরপরে যেটা একটা পপুলার সেটা হচ্ছে আমাদের ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার মানে কি, ধরো একটা সরলরেখা আমরা এক্স আর ওয়াই অক্ষকে কোথায় কাট করছে এটা জেনে গেছি। ধরো এক্স অক্ষকে আমাদের এক্স অক্ষের উপরে অবস্থিত যেহেতু এই পয়েন্টটা, তাহলে এটা পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, A0 ধরো এমন একটা, আর এখানে ধরো একটা পয়েন্ট আছে এটা হচ্ছে 0B। এটা যদি জেনে যাই মানে এক্স অক্ষকে কোথায় কাট করছে আর ওয়াই অক্ষকে কোথায় আমাদের ছেদ করছে, তাহলে সেখান থেকে আমরা সরলরেখার সমীকরণ এইভাবে বলতে পারবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, এমন। তাহলে এটা হচ্ছে ছেদিতাংশ আকার, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোথায় আমাদের কাট করছে সেটা হচ্ছে এই সরলরেখা থেকে জানা যায়। মানে এই ফর্মে যদি লিখে নিই সরলরেখাকে তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে জানতে পারবো। আর এগুলো আমরা যখন আউটলাইন করতে চাই কোনো সরলরেখা কেমন ভাবে গিয়েছে সেটা কিন্তু এই ছেদিতাংশ আকারে লেখা সুবিধা। আর এর থেকে কোনো কিছুর এরিয়া এই জাতীয় কিছু বের করতে বললে কিন্তু ছেদিতাংশ ইউজ করতে হয়। তার জন্য যে কোনো সরলরেখাকে আমরা এই ফর্মে আনতে পারবো, সেগুলো আমরা বলছি কিভাবে প্রত্যেকটা, মানে একটা জেনারেল ইকুয়েশন থেকে এগুলো আনতে পারবো আমরা, মানে সরলরেখাকে এই ফর্মে লিখতে পারলে আমরা এক্স আর ওয়াই ছেদিতাংশ কিন্তু সহজে বের করতে পারি। দেখো তারপর আরেকটা ফর্ম আমাদের জানা লাগবে সেটা হচ্ছে অভিলম্ব বা নর্মাল ফর্ম।
সেটা কেমন? ধরো একটা সরলরেখা আমাদের এইভাবে একটা সরলরেখা রয়েছে। আর ওই সরলরেখার মূল বিন্দু থেকে মানে 0, 0 বিন্দু থেকে ওর লম্ব দূরত্বটা আমরা জানি। এটা ধরো P, মানে এটা লম্ব। মানে এটা 90 ডিগ্রি কোণ করছে। এটা 90 ডিগ্রি কোণ করছে। আর এই অ্যাঙ্গেলটা জানি আমরা। X অক্ষের সঙ্গে অভিলম্ব যে লম্ব টেনেছিলাম, সেই লম্বটা কত কোণ করছে? সেটা হচ্ছে ধরো আলফা কোণ করেছে। এটা কিন্তু থিটা না। থিটা কোণটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে এটা থিটা, এটা আলফা। যদি জেনে যাই আলফা হচ্ছে এই লম্ব যেটা টেনেছিলাম, এই সরলরেখা থেকে লম্ব যেটা মূলবিন্দু থেকে লম্ব যেটা টেনেছি সেটা আলফা কোণ করেছে। তাহলে আমরা সরলরেখাকে এই ফর্মে লিখতে পারবো। সেটা হচ্ছে x cos আলফা প্লাস y আমাদের sin আলফা ইকুয়াল p। p কি? লম্ব দূরত্ব। p সবসময় পজিটিভ রাখতে হবে, হ্যাঁ? p কিন্তু সবসময় পজিটিভ থাকবে। মানে যদি p নেগেটিভ হয়ে যায় আমরা এই পাশে মাইনাস পাঠিয়ে দেবো, দিয়ে এই পাশে আমরা প্লাসই রাখতে হবে। তাহলে এই ফর্মে যদি লিখতে পারি সেটাকে আমরা বলি অভিলম্ব আকার। তাহলে অভিলম্ব আকার বের করতে পারলে সুবিধা কি? এই পাশে এটা থাকছে, মানে এই পিটাই হচ্ছে ওর লম্ব দূরত্ব হয়ে যায় মূলবিন্দু থেকে। তাহলে কোনো সময় যদি বলে মূলবিন্দু থেকে দূরত্ব বের করো সরলরেখার, তাহলে আমরা এই ফর্মে লিখে নিতে পারলেই বলবো এটা হচ্ছে ওর লম্ব দূরত্ব। দেখো তাহলে আমরা তিনটে পপুলার যেটা শিখলাম, একটা হচ্ছে ধরো এই স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, মানে প্রবণতা ছেদাংশ আকার। আর একটা ছিল ছেদাংশ আকার, আর হচ্ছে এই নর্মাল ফর্ম মানে অভিলম্ব আকার। তাহলে একটা জেনারেল ইকুয়েশন থেকে আমরা এইভাবে কিভাবে আনতে পারি সেটা দেখো। ধরো একটা জেনারেল ইকুয়েশন কেমন হয়? সাধারণ সমীকরণ এমন x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই সরলরেখা থেকে ধরো প্রথমে আমরা বলছি ওই হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, মানে ছেদিতাংশ, মানে প্রবণতা ছেদিতাংশ আকারটা ধরো বের করতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে এখান থেকে প্রথমে বিওয়াই ইকুয়াল নেব, ওদিকে হচ্ছে মাইনাস এক্স মাইনাস সি। তাহলে এখান থেকে দেখো ওয়াই এর মান বলতে পারছি মাইনাস এ বাই বি এক্স, আর এটা হচ্ছে সি বাই বি। তাহলে এটা হচ্ছে এই মাইনাস যেটা হয়েছে এ বাই বি, এটা হচ্ছে আমাদের এম। আর এই যেটা হয়েছে তাহলে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ওই ছেদিতাংশ। তাহলে এটা হচ্ছে সি। তাহলে যে কোনো সরলরেখা আমরা এই ফর্মে নিয়ে গিয়ে ওটা ওই প্রবণতা ছেদিতাংশ আকারে লিখতে পারবো। এবার ধরো বলতে চাচ্ছি এই সরলরেখাটাই মানে যেটা ছিল আমাদের এক্স প্লাস বিওয়াই, আর সি ধরো ওদিকে পাঠিয়ে দিলাম মাইনাস সি। তাহলে এখান থেকে ধরো ওই অভিলম্ব মানে আমরা ছেদিতাংশ আকারে আনতে যাচ্ছি। তাহলে এক্স বাই দেখো এটা মাইনাস সি বাই এ এভাবে লিখতে পারবো। একইভাবে ওয়াই বাই দেখো মাইনাস সি বাই বি ইকুয়াল 1। মানে ছেদিতাংশ আকারে দেখো এখানে 1 রাখতেই হতো। তাহলে এটা হচ্ছে সেই এক্স বাই এ বলেছিলাম যেটা নিচে থাকে, এটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে যে কোনো সরলরেখাকে মানে জেনারেল ইকুয়েশন থেকে আমরা এইভাবে লিখতে পারবো, মানে যদি সি নট জিরো হয়, কিন্তু সি জিরো হলে কিন্তু সেটা আলাদা হবে, সেটা বলছি। আর অভিলম্ব আকারও আমরা এভাবে লিখতে পারবো। ধরো এখানে আমাদের এক্স প্লাস বিওয়াই ইকুয়াল আমাদের মাইনাস সি ছিল। এবার এই এ আর বি যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে মানে সহগগুলো রয়েছে, ধরো এক্স, তার স্কোয়ার রুট যদি করি আমরা, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে তার আন্ডার রুট নিলাম। একইভাবে বিওয়াই যেটা, এটাও আমাদের ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করছি, আর এটা হচ্ছে মাইনাস সি বাই আন্ডার রুট করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্ম যেটা লিখছি এখানে সির মানের উপর নির্ভর করবে, কিন্তু যদি এখানে সি নিজে নেগেটিভ হতো তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটার মানে পি হয়ে যাবে। আর যদি সি ধরো এখানে কোনো সময় সি ধরো লেস দ্যান জিরো আছে তাহলে এটার অবিলম্ব আকার হয়েছে। আর যদি সি পজিটিভ হয়ে যায়, ধরো সি পজিটিভ, তাহলে নেগেটিভ হয়ে গেছে, তখন কি করবো? এই মাইনাসটা এদিকে না দিয়ে এ পাশে দিয়ে দিতে হবে, মানে তখন এইভাবে লিখে দেবো, মানে এক্স বাই রুট এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ওই সি বাই রুট ওভার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে যদি সি নেগেটিভ হয়, মানে প্রথম কেসটা এইভাবে লিখবো, লিখে রাখবো অবিলম্ব আকারের সময় যখন সিটা লেস দ্যান জিরো। আর সি যদি পজিটিভ হয় মানে সিটা যদি শূন্যর থেকে বড় হয়ে যায় তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে এটা দুটোই অবিলম্ব আকার বলতে পারি। মানে যেমন হবে সি তার উপর নির্ভর করে আমাদের অবিলম্ব আকার লিখতে হবে, কারণ বলেছিলাম ওইদিকে পিটা সবসময় পজিটিভ রাখতেই হবে আমাদের। দেখো আমাদের তাহলে ওই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ধরো আমাদের জেনারেল ইকুয়েশন এমন হয় বলেছিলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই সমীকরণে ধরো সি এই কনস্ট্যান্ট টার্মটা নেই। কনস্ট্যান্ট টার্মটা যদি না থাকে তাহলে কি? যদি সি জিরো হয়ে যায় কোনো সময়,
C0 হলে কি হচ্ছে সরলরেখার সমীকরণ এমন হচ্ছে মানে x প্লাস by ইকুয়াল 0। দেখো এটা সবসময় মূল বিন্দু দিয়ে পাস করে। তাই মূল বিন্দুগামী কোনো সরলরেখা মানে এখান দিয়ে যদি যায় কোনো সরলরেখা ধরো এই বা এদিকেও বলতে পারো এই মূল বিন্দু দিয়ে গিয়েছে ধরো এটা এইভাবে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা দেখতে কেমন হবে? এমন হবে x প্লাস by ইকুয়াল 0 বলতে পারি, বা যদি বলো ওই ফর্মটাই মানে y ইকুয়াল টু mx ফর্ম বলতে পারি, c থাকবে না এখানেও, তাহলে এই ফর্মে বলতে পারি মানে y ইকুয়াল টু mx। তাহলে y ইকুয়াল টু mx শুধু থাকা মানে সেটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেক্ষেত্রে y ইন্টারসেপ্ট কত ধরো এই ফর্মে লিখেছি যখন এখানে স্লোপ তো m পাচ্ছি আমরা, এর কিন্তু আর ওই c যেটা যদি বলো c0 মানে ওর y ইন্টারসেপ্ট 0 হয়ে গেছে। আর একটা ধরো ওই যে প্যারালাল যেগুলো ছিল মানে সমান্তরাল যে সরলরেখাগুলো ছিল, ধরো প্রথমে হচ্ছে ধরো x ইজিক্যাল টু a ছিল, ধরো হ্যাঁ এটা x ইজিক্যাল টু a সরলরেখা ছিল, তাহলে এর ক্ষেত্রে আমাদের বলো হচ্ছে স্লোপ কত হবে, এর ক্ষেত্রে স্লোপ কত x ইজিক্যাল টু a যে লাইনটা রয়েছে এই লাইনের স্লোপ কত মানে m এর মান কত হয়। তো x ইজিক্যাল টু a যে মানে সমান্তরাল যে লাইনটা ছিল আমাদের y অক্ষের সমান্তরাল লাইন, তাই তো x ইজিক্যাল টু a, তাহলে এই সরলরেখার কিন্তু আমাদের ওই স্লোপটা দেখো, এর স্লোপ কিন্তু m এর মান দেখো অনির্ণেয় হয়ে যাচ্ছে, তাই না? মানে যদি এখানে অ্যাঙ্গেলটা দেখো x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে ট্যান m এর মান কি ছিল ট্যান 90 হবে, আর ট্যান 90 আমাদের অসংগত বলতে পারি মানে অনির্ণেয়, তো এটা অনির্ণেয় হয়েছে আনডিফাইন্ড বলতে পারি আনডিফাইন্ড। তাহলে m এর মান আনডিফাইন্ড কখন হবে আমাদের যখন মানে আমাদের x ইজিক্যাল টু a এমন হবে মানে y অক্ষের প্যারালাল কোনো লাইনের আমাদের স্লোপ হচ্ছে অনির্ণেয় হয়। এবার হচ্ছে এর আরেকটা যে লাইন ছিল প্যারালাল মানে y ইকুয়াল ধরো এটা y ইকুয়াল আমাদের b এমন লাইন হয়, তাহলে এই লাইনের স্লোপ কত হবে, এর ক্ষেত্রে স্লোপ কিন্তু এটা দেখো x অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণী করছে বলতে পারি মানে m এর মান হবে এখানে tan 0, আর tan 0 ডিগ্রি হওয়ার জন্য এটা আমাদের ওই 0 হবে। তাহলে y ইকুয়াল টু b যে লাইনটা রয়েছে মানে এমন লাইনের স্লোপ যদি বলো স্লোপ হচ্ছে আমাদের 0 হবে মানে y ইকুয়াল এটা b লাইন মানে এমন লাইনের স্লোপ 0 হয়। আর মানে যখন x অক্ষের প্যারালাল কোনো লাইন হবে তার স্লোপ 0 হবে, আর হচ্ছে y অক্ষের প্যারালাল কোনো লাইন হলে সেক্ষেত্রে আমাদের স্লোপটা আনডিফাইন্ড হবে। দেখো এরপরে আমাদের আরেকটা টার্ম লাগবে, সেটা হচ্ছে ধরো a1 x প্লাস b1 y প্লাস c1, ধরো এটা একটা প্রথম একটা সরলরেখা আছে, আর ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, মানে দুটো সরলরেখা ধরো এমন একটা সরলরেখা এমন একটা সরলরেখা রয়েছে, এদের যে মানে মিটিং যে পয়েন্ট রয়েছে বা ছেদ বিন্দু বলতে পারি, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে কি করবো এদের সমাধান করব, এদের যে কোনো পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই যে মানটা পাবো সেটা হচ্ছে ছেদ বিন্দু পেয়ে গেলাম। আর আর এর যদি বলে এই ছেদ বিন্দুগামী ধরো একটা সরলরেখা মানে ছেদ বিন্দু দিয়ে পাস করেছে এমন একটা মানে এখান দিয়ে ছেদ বিন্দু দিয়ে গিয়েছে এমন একটা সরলরেখা, মানে এইভাবে একটা সরলরেখা যেগুলো হচ্ছে এই ছেদ বিন্দু দিয়ে গিয়েছে এমন সরলরেখার সমীকরণ কি করে বের করবো। দেখো তাহলে দুটো সরলরেখা যদি বলে দেয় তাহলে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, সেটা হয় মানে আমাদের ছিল এটা a1x প্লাস b1y প্লাস c1, মানে প্রথমে 0 করে নেবে ওপাশে, আর এর সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট ধরো একটা কে নিলাম কনস্ট্যান্ট, তার সঙ্গে আবার ওই a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে কি হলো দুটো সরলরেখা দিয়ে দিলে তাদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। তাহলে এখানে কি আমরা এই কে এর মান বের করতে পারবো? শুধু বলে দিলে পারবো না। এবার ধরো একটা কন্ডিশন দিল, ধরো বললো ওই সেই ছেদবিন্দুগামী তো অনেক সরলরেখা হবে, দেখো এই একটা সরলরেখা যদি বলি এখান দিয়ে এমন গিয়েছে একটা সরলরেখা, ছেদবিন্দুগামী তো অনেক সরলরেখা হবে, মানে প্রথম সরলরেখা দুটো কি ছিল এই দুটো ছিল, এই দুটো প্রধান সরলরেখা ছিল মানে এটা একটা সরলরেখা ছিল আর এটা ছিল। এবার এদের ছেদবিন্দুগামী অসংখ্য সরলরেখা থাকবে, তাহলে সেই সরলরেখাগুলো বের করতে গেলে আমাদের এই কেটা কনস্ট্যান্ট আননোন থেকে যাবে, তাহলে সেই আননোন বের করতে গেলে আরেকটা কন্ডিশন দেবে, বললো ধরো এই বিন্দুগামী আমাদের ওই ছেদবিন্দুগামী সরলরেখা বের করো, তাহলে এই বিন্দুটা আমরা ধরো বলে দিল 2-3 বিন্দুগামী যে ছেদবিন্দু রয়েছে মানে ছেদবিন্দুগামী আর 2-3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। সেক্ষেত্রে আমাদের এখানে বসিয়ে দেবো এক্স ওয়াই এর জায়গায় বসালে আমরা ওই সরলরেখাটা এই কে এর মান আননোনটা বের করে নিতে পারবো, নিয়ে লাস্টে আবার বসিয়ে দিলে সরলরেখার সমীকরণ কিন্তু পেয়ে যাবো। আরেকটা কন্ডিশন কিভাবে করা যেতে পারে সেটা হচ্ছে ধরো প্রথমে আমরা এই দুটো থেকে ছেদবিন্দুটা বের করে নিলাম, এই বিন্দুটা বের করে নিতে পারবো দুটো সরলরেখা সমাধান করে, আর একটা নতুন একটা বিন্দু বলে দিয়েছে, তাহলে এই দুটো বিন্দু দিয়ে মানে এই বিন্দু আর এই বিন্দু আকারে আমরা দুই বিন্দু আকার নিয়ে ওই সরলরেখার সমীকরণ কিন্তু বের করতে পারবো।
তাহলে আমরা যদি বলে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, তার থেকে আমরা ছেদবিন্দুগামী সরলরেখা বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। কিন্তু এখানে কে আননোন থাকার জন্য আমাদের অন্য একটা এক্সট্রা কন্ডিশন দেবে, যাতে করে আমরা এই কেটা বের করে নিতে পারবো। বা আমরা প্রথমে এটা সমাধান করব, আর একটা কন্ডিশন যেটা থাকবে সেই বিন্দু দিয়েও কিন্তু সরলরেখা সমীকরণ বের করে নিতে পারবো। তাহলে আমরা কনসেপ্টগুলো মোটামুটি শিখে গেলাম। তাহলে এবার আমরা অঙ্কগুলো সলভ করতে পারি। দেখো তোমরা 141 পেজের দিকে পেয়ে যাবে এগুলো অঙ্কগুলো। দেখো প্রথম যে প্রবলেমটা বলছে, কোনো সরলরেখার প্রবণতা বলতে কি বোঝো? তাহলে প্রবণতা কি বললাম, কোনো একটা সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে, মানে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে এই তার ট্যানজেন্টের মানটা, মানে অ্যাঙ্গেল যদি থিটা করে তার ট্যানজেন্টের মান, মানে ট্যান থিটার মানটাই ছিল এম। তাহলে প্রবণতা কি, কোনো সরলরেখার এক্স অক্ষে, মানে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে তার ট্যানের মানটা হচ্ছে ওর প্রবণতা। দেখো তবে দুই দাগেরটা বলছে মূল বিন্দুগামী, মানে 1-2 এক একটা বলছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি এইভাবে লেখা যায়, মানে x/a প্লাস y/b = 1, মানে ছেদাংশ আকারে কি লিখতে পারবো? তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, মূল বিন্দু দিয়ে পাস করেছে মানে আমাদের c যেটা ছিল সেটা 0 হবে, মানে জেনারেল ইকুয়েশন এটা x প্লাস by প্লাস c = 0। এখানে আমাদের এই সিটা থাকে না মূল বিন্দুগামী, তাহলে সরলরেখার সমীকরণ কেমন দেখতে হবে, এমন হবে x প্লাস by = 0। তাই দেখো এখানে সি, মানে কনস্ট্যান্ট টার্মটাই 0 হয়ে গেছে, তাহলে এগুলোকে আর ওই ছেদাংশ আকারে লেখা যাবে না। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করা যাবে না, কারণ এখানে সি থাকছে না, মানে আমরা যেটা অবিলম্ব আকারে x/a লিখি আর y/b = 1, তাহলে এখানে এ বি যেটা রয়েছে এরা প্রত্যেকেই আমাদের অনির্ণ হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের এই ফর্মটা থাকলে, মানে মূল বিন্দুগামী সরলরেখাকে আমরা ওই ছেদাংশ আকারে লিখতে পারি না, মানে সিটা আমাদের অবশ্যই নন জিরো হতে হবে। আরেকটা ফর্ম যেটা বলেছে 2 দাগের, মানে এটা ধরো 1 দাগেরটা, মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা ছিল যার থেকে আমরা প্রকাশ করতে পারছিলাম না। আর 2 দাগ বলছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কেমন দেখতে হয়? দেখো এক্স অক্ষের সমান্তরাল মানে y = সামথিং হয় বলেছিলাম, y = b এমন বলতে পারি। তাহলে এই সরলরেখাটা আমাদের ওই মানে সি যেটা আছে, সিটা থাকছে, কিন্তু দেখো অবিলম্ব আকারে মানে ছেদাংশ আকার করতে গেলে কি করতে হবে, এক্স আর ওয়াই অক্ষকে কাট করতে হবে। তো এটা y = b মানে এমন লাইন হয়েছে, সেটা আমাদের কোথায় কাট করবে, এক্স অক্ষকে তো কাট করছে না, ওয়াই অক্ষকে হয়তো কাট করছে এই পয়েন্টে, বি পয়েন্টে, কিন্তু এক্স অক্ষকে কাট করবে না বলে এগুলোকে আর ওই ছেদাংশটা লেখা যাবে না। তাহলে এটাকেও আমরা ছেদাংশ লিখতে পারছি না, কারণ এটা এক্স অক্ষকে কোনো বিন্দুতে কাট করছে না। ছেদাংশ করতে গেলে আমাদের এক্স ওয়াই দুটো অক্ষকেই কাট করতে হবে, যেটা এখানে এটা হচ্ছে না। তাহলে প্রথম দুটো অঙ্ক আমাদের একটু থিওরি টাইপের ছিল। ধরো আমাদের 3 দাগ থেকে অঙ্ক শুরু হচ্ছে। 3 কি বলছে, এই 3x প্লাস 4y মাইনাস 12 = 0 এই সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ তৈরি করবে তার ক্ষেত্রফল। দেখো কোনো সময় যদি বলে এই অক্ষ দুটির সঙ্গে কিছু করছে, মানে ছেদ করছে বা এমন কিছু, তাহলে অবশ্যই মনে রাখবে সেটা ওই আমাদের ছেদাংশ আকারে ফেলে নিতে হবে। আর ক্ষেত্রফল বের করতে গেলেও কিন্তু আমরা ওই ছেদাংশ আকারে ইউজ করব। তাহলে এই সমীকরণ কেমন ছিল আমাদের, এমন ছিল 3x প্লাস 4y মাইনাস 12, মানে ধরো ওদিকে নিয়ে গেলে 12 করে দিলাম। তাহলে এটাকে আমরা অবিলম্ব আকার, মানে এটাকে আমরা ছেদাংশ আকার লিখবো, তাই তো? তাহলে x বাই এটা দেখো এইভাবে লিখতে পারছি 12/3 এইভাবে, আর এটা y বাই আমাদের ওই 12/4 = 1 বলতে পারি। তাহলে এটা অবিলম্ব আকার মানে ছেদাংশ আকার করলে এটা 4 হচ্ছে, আর এটা y/3 = 1। তাহলে দেখো x অক্ষকে কোথায় কাট করবে, 40, যদি ছবি করি তাহলে এটা x অক্ষকে 40 বিন্দুতে, মানে x অক্ষের উপরে 40 বিন্দুতে কাট করবে, আর এটা হচ্ছে আমাদের এটা 0-3 বিন্দু। তাহলে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই ত্রিভুজটা অক্ষ দুটির সঙ্গে বলেছে যে কোন, মানে যে ত্রিভুজ তৈরি করবে তার ক্ষেত্রফল বের করতে হবে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাই দেখো এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা তো 90 ডিগ্রি হয়। তাহলে এটা ভূমি কত, ভূমি হচ্ছে 4 বলতে পারি এটা, আর এটা হচ্ছে আমাদের 3 উচ্চতা। তাহলে ত্রিভুজের এরিয়ার সূত্র কি হয়, আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা যেটা এরিয়া চেয়েছিল, তাহলে এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে বলতে পারছি 6। তাহলে 6 বর্গ একক বলতে পারি, এত বর্গ একক হবে ওর হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কোনো সময় যদি ক্ষেত্রফল দেখো ত্রিভুজ বা এমন কিছু বলছে, সেটা আমরা প্রথমে ছেদাংশ আকার করে নিলেই হয়ে যাবে। এবার দেখো 4 দাগে যেটা বলছে
এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যদি আমাদের 45 ডিগ্রি কোণ করে নত হয় সরলরেখাটি, আর ওয়াই অক্ষকে আমাদের 0, 3 বিন্দুতে সেট করেছে, তাহলে তার সমীকরণ বের করতে হবে। তাই দেখো, ওয়াই অক্ষকে সেট করেছে মানে কি? এটাই সেই সির মান, তাই না? ওয়াই অক্ষকে সেট করা মানে কি? এটাই তো সি, মানে সির মান এখানে আমাদের 3 হচ্ছে। দেখো, ওয়াই অক্ষকে কাট করা মানে যদি ছবি করো, দেখো এখানে আমাদের বলেছে ওই 0, 3-এ কাট করছে, মানে এটাই আমাদের ওয়াই ইন্টারসেপ্ট, যেটা মানে ওয়াই ছেদাংশ, মানে সি বলি, মানে ওয়াই ইকুয়াল টু ওই এম এক্স প্লাস সি সমীকরণ ছিল, সেখানে এই সিটার মান হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, মানে তার মান 3 বলে দিয়েছে। আর এম যেটা মানে প্রবণতা, স্ল্যাব ইন্টারসেপ্ট ফর্মে, মানে এম হচ্ছে আমাদের ওই ট্যান 45 ডিগ্রি। এই বলেছে না এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমাদের 45 ডিগ্রি কোণ করেছে, তাহলে এটা হচ্ছে, তাহলে ট্যান 45 সমান 1 হবে। তাহলে সমীকরণ ছিল আমাদের এটা, ওয়াই ইকুয়াল ওই এম এক্স প্লাস সি, এখানে সবগুলোই জানি, তাহলে ওয়াই ইকুয়াল আমাদের এম এক্স, এম এর মান 1 ছিল, তাহলে এক্স প্লাস সির মান 3, তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। দেখো তারপরে 5 দাগেরটা বলছে আমাদের, মানে একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, দিয়ে বলেছে ওই সরলরেখার নতিমাত্রা মানে এম যেটা বলি সেটা, মানে প্রবণতা চেয়েছে, আর ওয়াই অক্ষের ছেদাংশ মানে সি, মানে যদি সমীকরণটা আমাদের সেই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে লিখতে পারি, তাহলে এমটা হচ্ছে নতিমাত্রা বা প্রবণতা হচ্ছে, আর সি হচ্ছে আমাদের ওই ওয়াই ইন্টারসেপ্ট, মানে ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে এটা যদি এই ফর্মে আনতে পারি আমরা, তাহলে এই দুটো পেয়ে যাবো। তাহলে আমাদের সমীকরণ ছিল কি, ধরো 5 দাগের অঙ্কটা, এটা হচ্ছে আমাদের 2x মাইনাস 3y ছিল, 3y প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো আমরা, ধরো 3y টা ওপাশে নিয়ে গেলাম, তাহলে 3y ইকুয়াল কত হচ্ছে, ওই 2x প্লাস 5 এমন হচ্ছে। তাহলে এখান থেকে দেখো y এর মান বলতে পারছি আমরা হচ্ছে 2/3 x প্লাস 5/3। তাহলে x এর আগে যেটা আছে এটাই m, এইটাই হচ্ছে ওই আমাদের নতিমাত্রা, তাই নতিমাত্রা কত হচ্ছে এই 2/3, আর এটা হচ্ছে এটা মানে 5/3, সেটা হচ্ছে আমাদের এই ওয়াই ইন্টারসেপ্ট, মানে ওয়াই অক্ষের ছেদাংশ, তাহলে এটা আমাদের সি। তাহলে আমাদের দুটো চেয়েছিল নতিমাত্রা, সেটা কত এই 2/3, আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ সেটা হচ্ছে এই 5/3। দেখো তারপরে 6 জায়গাটা একই রকম বলছে, একটি সরলরেখার এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদাংশ বলে দিয়েছে, মানে এক্স অক্ষের ছেদাংশ -4 আর ওয়াই অক্ষের ছেদাংশ বলেছে 6। তাহলে সমীকরণ তৈরি করতে হবে। দেখো ছেদাংশ আকার হলে কেমন হয় বলেছিলাম, এক্স বাই এ, এ কি এক্স অক্ষের ছেদাংশ, এটা বলেছে কত -4, তাহলে এক্স বাই -4 এটা প্লাস ওয়াই বাই ওয়াই, ওয়াই অক্ষের ছেদাংশ কত বলেছে দেখো 6 বলেছে, তাহলে ওয়াই বাই 6 এটার মান 1 হয়, মানে ছেদাংশ আকার দেখো এমন ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে সেখানে এ হচ্ছে এখানে -4 বলেছে, আর বি হচ্ছে 6। তাহলে এমন সমীকরণ দিলে এখান থেকে সিম্পলিফাই করে দেবে, তাহলে ধরো লসাগু কত হচ্ছে 12, তাহলে -4 মানে এখানে হবে আমাদের -3x, আর এটা হচ্ছে আমাদের 2y 1, মানে এখান থেকে বলতে পারছি -3x প্লাস 2y ইকুয়াল 12, বা বলতে পারি ধরো চিহ্ন চেঞ্জ করছি আমরা, 3x মাইনাস 2y, আর ওটার দিকে আসলে মাইনাস হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাচ্ছে, +12 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। দেখো তারপরে 7 দাগেরটাও বলছে, একটি সরলরেখার সমীকরণ দিয়েছে, তার নতিমাত্রা ওয়াই অক্ষের উপর ছেদাংশ, মানে ওই 5 দাগের অঙ্কটাই ধরো বলেছে। তাহলে এখানে সমীকরণ কত ছিল, 3x প্লাস 2y এর মান 8 ছিল, তাই দেখো এখান থেকে 2y বলতে পারছি আমরা -3x প্লাস 8 এমন হবে। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল বলতে পারবো আমরা মাইনাস এই 3/2 এক্স প্লাস 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। তাহলে আমাদের ওই এম যেটা নতিমাত্রা সেটা কত হবে -3/2, আর ওয়াই অক্ষের ছেদাংশ মানে সি যেটা সেটা কত হচ্ছে এখানে 4। দেখো তারপর 8 দাগেরটা দুটো বিন্দু দিয়েছে, দুটো বিন্দু দিয়ে বলেছে তাদের সংযোগ সরলরেখার নতিমাত্রা, মানে আমাদের এম মানে স্ল্যাব চেয়েছে। তার স্ল্যাবের সূত্র কি ছিল, সেই এম এর সূত্র ছিল আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ওয়াই চেঞ্জ, মানে ওয়াই 2 মাইনাস ওয়াই 1 বলতে পারি, আর নিচে হবে আমাদের x2 মাইনাস x1। তাহলে দেখো ওয়াই 2, ধরো এইগুলো আমাদের ওয়াই 2, এটা হচ্ছে ওয়াই 1, এটা x2, এটা হচ্ছে আমাদের x1। তাহলে ওয়াই 2 কত দেখো -1, -1 মাইনাস ওয়াই 1 কত -3, তাহলে মাইনাস অফ -√3 এমন ছিল, আর নিচে x2 কত √3, আর x1 কত 3। তাই দেখো উপরে হচ্ছে আমাদের এটা -1 হবে, এটা হচ্ছে +√3, আর নিচের থেকে যদি আমরা ধরো √3 কমন নিলাম, মানে -√3 কমন নিলাম ধরো, তাহলে -√3 কমন নিলে দেখো এখানে এটা হয়ে যাবে আমাদের -1, আর এটা +√3 এমন হয়ে যাবে। তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে এই টার্মটা, তাহলে পড়ে থাকছে এটা।
মাইনাস ওয়ান বাই উপরে ওয়ান আছে আর নিচে রুট। তাহলে এটা হচ্ছে আমাদের ওই যেটা সুলভ চেয়েছে, মানে নতিমাত্রা চেয়েছে, প্রবণতা। দেখো 8 দাগের অঙ্কটার উত্তর দেখছি আমরা, অ্যাঙ্গেলটা বের করেছে, মানে এখানে নতিমাত্রা বলেছে, কিন্তু নতিমাত্রা বললে কিন্তু এম এর মানটা মানে স্লপটাই বোঝায়, কিন্তু ওরা যে কোণটা মানে নতি কোণ বলেছে, মানে বের করেছে। নতিমাত্রা বলেছিল প্রশ্নে, কিন্তু অ্যান্সার ওরা নতি কোণ বলেছে। তাই নতি কোণ যদি বের করতে চাই এখানে, মানে এই প্রশ্ন অনুযায়ী উত্তর আমাদের এটাই হওয়ার কথা হবে, মানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি। কিন্তু যদি বলতো এখানে নতি কোণ বলতো নতিমাত্রার বদলে, তাহলে কি হতো, সেক্ষেত্রে আমাদের ওই ট্যান থিটার মানটা ওই এম এস ইকুয়াল করতাম, মানে ওয়ান বাই রুট থ্রি করতাম। আর মাইনাস ওয়ান বাই রুট থ্রি এটা হয় ট্যানের কত মান, ট্যান দেখো 150 ডিগ্রির মান হয়। তাহলে এটাকে ট্যান 150 ডিগ্রি বলতে পারি, সেখান থেকে থিটার মানটা ওই 150 ডিগ্রি পাবো আমরা। তাহলে যদি বলতো নতি কোণ কত, সেক্ষেত্রে আমাদের এটা অ্যান্সার হতো। তবে 9 দাগ বলছে একটি সরলরেখা দিয়েছে মূল বিন্দু থেকে দূরত্ব। দেখো মূল বিন্দু থেকে দূরত্ব বললে আমাদের অভিলম্ব আকার, মানে আমাদের ওই নর্মাল ফর্মটা লিখে নিতে হবে। তাহলে এখানে ছিল কি 3x প্লাস 4y আর প্লাস 15 ছিল, ধরো এদিকে দিয়ে মাইনাস 15 করে রাখলাম। তাহলে এখানে আমাদের অভিলম্ব আকার করতে গেলে এদের এই সহগ যেগুলো আছে, এক্স এর সহগ আর ওয়াই সহগ, সেগুলো আমাদের ওই স্কোয়ার রুট করতে হবে, মানে 3x বাই রুট ওভার এটা করতে হবে। মানে এক্স এর সহগ 3 ছিল আর ওয়াই সহগ 4 ছিল, তাদের স্কোয়ার করতে হবে। আর কি হবে 4y বাই এটা রুট ওভার, এটা হচ্ছে 3 স্কোয়ার 4 স্কোয়ার, আর এটা বলতে পারি মাইনাস 15 বাই এটা রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার দেখো উপরে 3x হচ্ছে আর নিচে কত হবে, 3 স্কোয়ার 9 আর 16 মানে 25 হচ্ছে, মানে 5 হচ্ছে এখানে দেখো। একইভাবে এটা বলতে পারি আমরা এই 4y বাই 5 হবে, আর এটা হচ্ছে মাইনাস 15, আর নিচে হচ্ছে আমাদের এটাও হয়েছে 5, মানে আমরা বলতে পারছি। দেখো আমরা অভিলম্ব আকারে বলেছিলাম এ পাশে যে টার্মটা থাকে সেটা সবসময় পজিটিভ রাখতে হয়। তাই অভিলম্ব আকার করতে গেলে কি করতে হবে, মাইনাস দিয়ে ধরো গুণ করে দিতে হবে, মানে এ পাশে মাইনাস রাখতে পারবো আমরা। মাইনাস 3x বাই 5, আর এটা হচ্ছে এটাও মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস আমাদের 4y বাই 5 ইকুয়াল বলতে পারছি, মানে 15কে 5 দিয়ে কাটলে 3 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই দূরত্ব। বলেছিল না মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে, সেটা কত হবে 3 একক হবে। তাহলে 3 হবে আমাদের ওর হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। দেখো তবে 10 দাগ বলছে দুটো বিন্দু দিয়েছে, বলেছে সংযোগ সরলরেখার সমীকরণ, মানে দুই বিন্দু আকার আমাদের বের করতে হবে। দুটো বিন্দু জানলে আমরা ওই সূত্রটা দিয়ে সরলরেখার সমীকরণ বের করি। কি ছিল, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে y2 মাইনাস ওয়াই ওয়ান, আর নিচে আমাদের x2 মাইনাস এক্স ওয়ান, তার সঙ্গে গুণ থাকবে আবার x মাইনাস এক্স ওয়ান। এবার দেখো এখান থেকে ওয়াই, দেখো এখানে কোনো সমীকরণে কিন্তু এক্স ওয়াই এগুলো কিন্তু আমাদের এই মানে এইগুলো কিন্তু ভেরিয়েবল, এগুলো থাকবে। আর এই যে ওয়ান যেগুলো বলেছে, ধরো এই -3 আর -4, এটা ক্ষেত্রে আমাদের এই প্রথমটা আমরা বলতে পারি এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু। আর সমীকরণে কিন্তু এগুলো থাকবে, মানে এক্স আর ওয়াই যেগুলো, এগুলো কিন্তু ভেরিয়েবল, এগুলো থাকবেই। আর এই পয়েন্টগুলো আমরা বসাতে পারবো, মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলো বসাবো। তাহলে আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কি বলছি আমরা, এখানে যে বিন্দু ছিল ওয়াই ওয়ান, দেখো এখানে -4 ছিল, তাহলে মাইনাস অফ -4 মানে এটা +4 হয়ে যাচ্ছে। আর এটা ওয়াই টু, ওয়াই টু কত, ওয়াই টু দেখো 5 ছিল, তাহলে 5 মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত, সেই -4 ছিল, মানে -1 +4 হচ্ছে। আর নিচে এক্স টু, এক্স টু কত, এখানে দেখো 2, তাহলে এই 2, আর এক্স ওয়ান দেখো প্রথমে ছিল -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 হচ্ছে। তারপর আবার এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান দেখো -3 ছিল, তাহলে মাইনাসে মাইনাসে +3 হচ্ছে। তো এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে আমাদের, তাহলে এটা ওয়াই প্লাস 4 হচ্ছে। আর এটা দেখো উপরে 9 হচ্ছে, আর নিচে 5, তার সাথে এক্স প্লাস 3। এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলেই হচ্ছে আমাদের এমন 5y প্লাস 20, এটা হচ্ছে 9x প্লাস 27। দেখো তাহলে এখান থেকে আমরা যদি সবগুলো এক পাশে আনি তাহলে কেমন হচ্ছে, 9x মাইনাস 5y, আর এটা হচ্ছে +7 ইকুয়াল 0। তাহলে দেখো এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তারপরে 11 দাগের যে প্রবলেমটা রয়েছে, 11 দাগ যেটা বলছে একটি সরলরেখার নতিমাত্রা দিয়েছে, মানে নতিমাত্রা দিয়েছে মানে কি, এম এর মান দিয়েছে, তাই তো, স্লপ মানে প্রবণতা দিয়েছে, সেটা হচ্ছে 1। আর বলেছে এক্স অক্ষের উপর শেষাংশ, এটা এটা কিন্তু এক্স অক্ষের উপর শেষাংশ, ওয়াই শেষাংশ না, সি না কিন্তু এটা। এক্স অক্ষের উপর শেষাংশ মানে কি, মানে পয়েন্ট এক্স অক্ষের উপর অবস্থিত, মানে এমন জায়গায় যে পয়েন্ট হচ্ছে সেটাও দিয়েছে।
তাহলে এটার স্থানাঙ্ক কেমন করে পাই? এক্স অক্ষের ছেদিতাংশ মানে কি -3 এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট কত হবে? 0 হবে। এক্স অক্ষের ছেদিতাংশ মানে পয়েন্টটা এমন হবে, মানে এই পয়েন্ট দিয়ে গিয়েছে বলেছে আর ওর নতিমাত্রা নাকি 1। তাহলে সেই সরলরেখা বের করতে হবে। তাহলে দেখো এম পেয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের এই বিন্দুর মতো কাজ করছে, মানে এটাই হচ্ছে সেই x1 আর y1, তাই না? তাহলে যদি আমরা বিন্দু জেনে যাই আর প্রবণতা জেনে যাই, তাহলে বিন্দু প্রবণতা আকার যেটা ছিল, মানে পয়েন্টস ল ফর্মে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে কেমন হয় সেটা? সেটা ছিল দেখো এমন, y মাইনাস y1 সমান সমান m, তারপরে হচ্ছে আমাদের x মাইনাস x1। তাহলে এখানে দেখো এখানে y মাইনাস y1, y1 কত? এখানে 0, দেখো y1 এটা y1 0, আর m বলে দিয়েছিল আমাদের 1, আর x মাইনাস x1, x1 দেখো -3 ছিল, তাহলে +3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে সমীকরণ কেমন হচ্ছে দেখো, মানে বলতে পারি x প্লাস 3 ইকুয়াল y, বা বলতে পারছি দেখো x মাইনাস y প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। দেখো তবে 12 দাগে যেটা বলেছে একটা বিন্দু দিয়ে দিয়েছে আর সরলরেখা x অক্ষ আর y অক্ষকে নাকি সমান ছেদিতাংশ করে, মানে x y কোঅর্ডিনেটের ছেদিতাংশের মান সমান, সেটা বলেছে। তাহলে তার সমীকরণ বের করো। ছেদিতাংশ আকারে যদি লিখতাম আমরা সরলরেখা কেমন হতো? x বাই a প্লাস y বাই b, কিন্তু বলেছে নাকি বিটাই নাকি a, এমন বলেছে, মানে দুটো ইকুয়াল ছেদিতাংশ করছে, সমান ছেদিতাংশ। তাহলে আমরা বিটাকে a ধরতে পারি, মানে সরলরেখার সমীকরণ ধরো এমন বলে দিয়েছে। এখান থেকে এটা আননোনটা বের করতে পারলেই হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের প্রথম কাজ কি, কোনো সময় যদি দেখো কোনো বলেছে একটা সরলরেখা এত বিন্দুগামী, মানে কি ওর যদি এক্স আর ওয়াই এর জায়গায় এই বিন্দুটা বসিয়ে দিই তাহলে সেটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা এক্স এর জায়গায় 1 বসাতে পারবো, যেহেতু 1 -2 বিন্দুগামী ছিল, তো এক্স এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, আর ওয়াই এর জায়গায় কত বসাবো? ওই -2 বসাবো। তাহলে এটা আমাদের হবে। তো এখান থেকে দেখো, যদি আমরা মানে লসাগু করলে উপরে মানে নিচে এই হচ্ছে আর উপরে হচ্ছে 1 -2, এটা 1 বলতে পারি, বা বলতে পারছি এখানে -1/a, এর মান 1, আর এখান থেকে ধরো এর মান পাচ্ছি -1। তাহলে এর মান পেয়ে গেছি, তাহলে এই সরলরেখার সমীকরণ এখানে বসাতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ কত হবে? এর মান -1 ছিল, তাহলে x বাই -1, মানে অতএব সরলরেখার সমীকরণ বলবে এটা প্লাস y বাই -1 ইকুয়াল 1। তাহলে এখান থেকে যদি বলি গুণ করে দিই, ধরো এমন হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল -1 হবে, সেটা পাশে আনলে +1 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। দেখো তারপরটা বলছে যে সরলরেখা এক্স ও ওয়াই উভয় অক্ষের সঙ্গে ছেদিতাংশ মানে সমান ছেদিতাংশ সৃষ্টি করে তার আমাদের প্রবণতা, মানে আমাদের ওই স্লপ এম বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বলেছে সমান, মানে একই রকমের ছেদিতাংশ সৃষ্টি করছে, তাহলে সেই এক্স বাই এ আর ওয়াই বাই বি হতো ছেদিতাংশ আকারে, সেটা আমাদের এই ধরতে পারি, বি ইকুয়াল এ, যেহেতু সমান বলে দিয়েছিল, সেটা 1 বলেছে। ধরো এখান থেকে আমাদের ওই স্লপটা চেয়েছে, প্রবণতা চেয়েছে, তার জন্য কি করব আমরা, এই ওয়াই বাই এটা রাখলাম এদিকে, আর ওটা ধরো ওদিকে নিয়ে গেলে মাইনাস এক্স বাই এ এমন হচ্ছে +1 ছিল। তাহলে এখান থেকে ধরো এ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের -x প্লাস এ, এমন হবে সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এখান থেকে এই যে এক্স এর আগে যেটা হয়েছে এটাই তো প্রবণতা, আর এটা আমাদের আননোন থেকে যাচ্ছে, মানে সরলরেখার সমীকরণ কিন্তু বের করা যাবে না কোনো কন্ডিশন ছাড়া, আমাদের চাইওনি, আমাদের চেয়েছে কি ওর প্রবণতা কত হবে। তাহলে প্রবণতাটা আমরা বলতে পারছি এটা হবে এই যে -1, তাহলে প্রবণতা এম কত এখানে? -1, তাহলে এই প্রবণতা কত হবে? -1 হবে। সরলরেখার সমীকরণ কিন্তু বের করা যাবে না এখানে। তারপরে দেখো 14 দাগ বলছে একটি সরলরেখা ঋণাত্মক ওয়াই অক্ষের ছেদিতাংশ, ঋণাত্মক ওয়াই অক্ষের ছেদিতাংশ 2 বলেছে, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে নতি বলে দিয়েছে 30°। তাহলে তার সমীকরণ বের করতে হবে। তাহলে এম কত হবে বলো? নতি 30°, তাহলে tan 30°টা এম, তাই tan 30° মান কত? 1/√3, এটা বলে দিয়েছে। আর ওয়াই অক্ষের ছেদিতাংশ মানে ঋণাত্মক ওয়াই অক্ষের ছেদিতাংশের মান 2 বলেছে। ঋণাত্মক ওয়াই অক্ষ মানে কি? ঋণাত্মক ওয়াই অক্ষ মানে আমাদের এটা পজিটিভ এই দিকে, এখানে ছেদিতাংশটা 2 বলেছে। তাহলে এর পয়েন্টটা আসলে কেমন হবে? এই পয়েন্টটা কিন্তু আসলে হবে আমাদের 0, -2, তাই না? ঋণাত্মক ওয়াই অক্ষের উপরে ছেদিতাংশ 2 বলেছে, মানে এখানে দৈর্ঘ্যটা বোঝাতে চেয়েছে, মানে এই দৈর্ঘ্যটা 2 বলেছে। তাহলে এই দৈর্ঘ্য 2 হলে, যেহেতু ঋণাত্মক অক্ষের উপরে অবস্থিত, বিন্দু কিন্তু আমাদের এই 0, -2 হবে। তাহলে 2 বিন্দু আকারে যেটা আমরা ইউজ করি, মানে এটা x1 আর এটা ধরো আমাদের সেই y1 এর মান। তাহলে সেই সমীকরণ কেমন হতো? y - y1 ইকুয়াল m ইন্টু ওইটা x - x1, তাহলে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের। তাই ধরো y - y1, y1 কত এখানে? -2, তাই +2 হবে, আর m এর মান এইটা 1/√3,
আর এক্স মাইনাস জিরো, এক্স ওয়ানের মান জিরো বলেছিল। তাহলে এখান থেকে দেখো যদি রুট থ্রি দিয়ে গুণ করি তাহলে রুট থ্রি ওয়াই প্লাস টু রুট থ্রি, এটার মান হচ্ছে এক্স, বা বলতে পারছি এক্স মাইনাস রুট থ্রি ওয়াই মাইনাস, মানে প্লাসে রাখতে পারি এটা এমন। তো এটাই হচ্ছে আমাদের answer। দেখো তবে 15 দাগ বলছে আমরা আমরা একটা সমীকরণকে এই ফর্মে লিখছি, মানে এটা কি ফর্ম ছিল, এটা অবিলম্ব ফর্ম, মানে নর্মাল ফর্ম ছিল, সেখানে আমাদের পি বের করতে হবে। তাহলে ধরো 15 দাগ, তাহলে আগের সমীকরণটা কেমন ছিল, এমন থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল, ওদিকে নিয়ে গেলে আমাদের মাইনাস সেভেন বলতে পারবো। তাহলে দেখো আমাদের মানে প্রত্যেকটা এই সহগ যেগুলো আছে সেগুলো স্কয়ার রুট করতে হবে আমাদের, মানে বলতে পারি আমরা থ্রি এক্স বাই এটা হবে রুট ওভার তিনের স্কয়ার প্লাস তিনের স্কয়ার, তাই তো এক্স ওয়াই দুটোর সহগই আমরা তিন পেয়েছি, একইভাবে এটাও ওই হবে, মানে তিনের স্কয়ার নয় প্লাস নয় বলতে পারছি, আর এটা হচ্ছে আমাদের ওই একই নয় প্লাস নয়। এবার দেখো তাহলে এখানে নিচেই হবে আমাদের, মানে উপরে থ্রি এক্স ছিল, নিচে 18 হচ্ছে, মানে থ্রি রুট টু বলতে পারি, তাই তো এটা হচ্ছে থ্রি রুট টু হবে, আর এটা হচ্ছে মাইনাস সেভেন বাই এটাও থ্রি রুট টু, এটাও হচ্ছে আমাদের থ্রি রুট টু। তাই দেখো এখান থেকে যদি আমরা, দেখো এখানে পি এর মান চেয়েছে, মানে পি কিন্তু সবসময় পজিটিভ হয় বলেছিলাম, তাহলে এখানে আমরা এই মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর এই তিনগুলো ধরো ক্যান্সেল হচ্ছে এখানে, তাহলে বলতে পারছি এমন মাইনাস এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই, মানে প্লাস হবে না এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস ওয়াই বাই রুট টু, এটার মান হচ্ছে এই সেভেন বাই থ্রি রুট টু। তাহলে পি এর মান কত এটা, তাহলে পি হবে আমাদের এটা, পি ইকুয়াল হবে সেভেন বাই থ্রি রুট টু। পি কিন্তু সবসময় পজিটিভ রাখতে হবে কিন্তু। দেখো তবে 16 দাগটা বলছে এন যদি ঋণাত্মক হয়, মানে এন নেগেটিভ বলেছে, আর এই সরলরেখাকে আমাদের অবিলম্ব আকারে লিখতে হবে। তাহলে প্রথম সমীকরণটা কেমন ছিল, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল জিরো বলেছিল। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা এল এক্স প্লাস এম ওয়াই, ওদিকে নিয়ে গেলে মাইনাস এন হবে, দেখো এন কিন্তু নেগেটিভ আছে, তাহলে মাইনাস এন পজিটিভ এবার, তাই তো এন যদি নেগেটিভ নিজে হয় তাহলে মাইনাস এনটা পজিটিভ, তাহলে আর এই চিহ্ন চেঞ্জ করতে হবে না, তাহলে এদের আমরা সেই একই হবে স্কোয়ার রুট করবো এই এল স্কোয়ার এম স্কোয়ার, মানে সহগগুলো একই হবে, এটা এম ওয়াই বাই রুট ওভার আমাদের এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এল, তাহলে এটা হচ্ছে মাইনাস এন বাই ওইটা রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে যেহেতু মাইনাস মানে এনটা নিজে নেগেটিভ ছিল, তাহলে মাইনাস এন এটা পজিটিভ আছে, তার জন্য এটা আমাদের মানে পির মান পজিটিভ হবে এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের অবিলম্ব আকার। দেখো তারপরে 17 দাগটা বলছে আমাদের পি কিউ দুটো বিন্দু দিয়েছে, তার সংযোগ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ করে, তাহলে আমাদের দেখাতে হবে নাকি এরা হয় এমন হয়। তাহলে দেখো দুটো বিন্দু দিয়েছে আমাদের, দুটো বিন্দুর যদি আমরা বলি অ্যাঙ্গেলটা থিটা দিলে আমরা কি বলতে পারি, এখানে ট্যান থিটার মানটাই তো সেই এম হয়, আর এম কি করে পাওয়া যায়, দুটো বিন্দু জেনে গেলে আমাদের ওয়াই ডিফারেন্স আর এক্স এর ডিফারেন্স, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স বলতে পারি, মানে আমরা এই ওয়াই টু মাইনাস এই ওয়াই ওয়ান, আর নিচে বলতে পারছি আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটার মানে ওই ট্যান থিটা ইকুয়াল হবে। আবার দেখো ট্যানকে আমরা কি লিখতে পারি, ট্যানকে আমরা সাইন থিটা বাই কস থিটা এমন লিখতে পারি, তাহলে এটার মানে হচ্ছে ওই ওটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর নিচে আমাদের এই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, মানে এমনও লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার নিচে কস থিটা দিচ্ছি ধরো, আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তার নিচে আমরা এই সাইন থিটা নিচ্ছি, মানে এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা ওদিকে নিয়েছি, সাইনটা নিচে নামিয়েছি। তাহলে দেখো এটা যেহেতু আমাদের একটা অনুপাত ছিল, তাহলে এই অনুপাতের আমরা ইকুয়াল লিখতে পারবো এই উপরের দুটো যেটা ছিল, মানে যদি আমরা স্কোয়ার রুট করি এদের হচ্ছে, যদি লিখি মানে এমনভাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে স্কোয়ার করছি তারপর আন্ডার রুটে রাখছি, আর একই হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, মানে উপরের নিচে যেমন একই রকম করতে পারি, যেমন যেমন সংযোজনে করতাম আমরা, তাহলে একইভাবে নিচেরটাই সেম করতে হবে আমাদের, মানে কস স্কোয়ার থিটা প্লাস আমাদের এই সাইন স্কোয়ার থিটা। এখানে কিন্তু আমাদের কেন শুধু স্কোয়ার নিয়ে লিখতে পারলাম না, দেখো এগুলো প্রত্যেকের ঘাত ধরো এক আছে, আর এখানে স্কোয়ার ঘাত করলে দ্বিঘাত হয়ে যাবে, তার জন্য হবে না, কিন্তু আবার যখন রুট নেবো তখন ওই দ্বিঘাতটা আবার এক ঘাত হয়ে যাবে, তার জন্য আমাদের যদি এমন মানে মানে অনুপাতে আমরা লিখি, তাহলে কিন্তু স্কোয়ার লিখলে তাকে আবার আন্ডার রুটে রাখতে হবে। তাহলে দেখো
এই উপরে যেটা পেয়েছি এই যে মানটা মানে এটার সঙ্গে ইকুয়াল লিখছি আমরা। তাহলে উপরে যেটা পেয়েছি দেখো x2 মাইনাস x1 এর স্কোয়ার আবার y2 মাইনাস y1 স্কোয়ার, এটাই তো সেই আমাদের ওই দূরত্বটা ছিল, দেখো pq দূরত্ব r বলেছিল, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। মানে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র ছিল না এটা, দেখো r এর মানই ছিল এটা, এই x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার তার মানে আমাদের এই আন্ডার রুট, এটা ছিল আমাদের ওই দৈর্ঘ্য সূত্রটা মানে ডিস্ট্যান্সের সূত্র। তাহলে আর এর মান ওটা হয়েছে, আর নিচে কজ স্কয়ার থিটা সাইন স্কয়ারের মান আমাদের ওয়ানই হবে, মানে স্কয়ারের মান ওয়ান হয় তাই আন্ডার রুট করলে ওয়ান হচ্ছে। মানে কি বলতে পারছি এই জায়গাটায় পুরোটা আমরা বলতে পারছি ধরো এখানে এর মানই আর। তো এটা আর হলে আমরা প্রথমে বলতে পারবো এই প্রথম পার্টটা যেটা আছে মানে x2 মাইনাস x1 বাই কস থিটা, একবার বলতে পারবো এটার মানও আর হবে, আর একবার ওই y2 মাইনাস y1 বাই সাইন থিটা এটার মানও আর হবে। তাহলে এখান থেকে আর বলতে পারলে আমরা বলতে পারবো ওই x2 মান হবে আর কস থিটা প্লাস x1 বলতে পারছি, একইভাবে এখান থেকে y2 মান পাবো আমরা আর সাইন থিটা প্লাস y1, এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। দেখো তারপর 18 দাগের যেটা বলছে একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, বলেছে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ তৈরি করবে তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানেই বলেছিলাম সেই অংশ বার করতে হবে, তাহলে এখানে ছিল আমাদের এটা x cos আলফা প্লাস y সাইন আলফা, এটা ইকুয়াল p বলেছে। তাহলে এখান থেকে ধরো আমরা সেই অংশ বার করছি, তাহলে x বাই কত হবে p বাই cos আলফা, তাই না? এই cos আলফা নিচে আবার নিচে দিলে এটা উপরে চলে যাবে, একই হবে y বাই p বাই সাইন আলফা, এমন লিখতে পারবো। এটার মান ওয়ান, তাই সেই অংশ কত হবে x এর অংশ হবে এটা আমাদের, আর y অক্ষের সেই অংশ হবে এটা। মানে যদি বলি গ্রাফে আঁকবা তাহলে এই পয়েন্টটা কত হবে, এটা হবে এটাই p বাই cos আলফা কমা জিরো, আর এটা হবে আমাদের ওইটা জিরো কমা p বাই সাইন আলফা। তাই দেখো এটাই তো আমাদের দৈর্ঘ্য মানে ভূমি, আর এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে, মানে ক্ষেত্রফল চেয়েছিল আমাদের এরিয়া, তাহলে এরিয়া হচ্ছে ওই হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে ওই পি বাই কজ আলফা, আর উচ্চতা হচ্ছে ওই পি বাই সাইন আলফা। তাহলে দেখো এখান থেকে আমরা উপরে পি স্কয়ার পাচ্ছি আর নিচে টু সাইন আলফা কজ আলফা এমন হচ্ছে। তাহলে দেখো উপরে নিচে যেটা টু সাইন আলফা কজ আলফা এটাকে সাইন টু আলফা লেখা যায়, তাহলে বলতে পারছি আমরা পি স্কয়ার নিচে হবে সাইন টু আলফা, আর সাইন টু আলফা উপরে গেলে দেখো আমরা কোসেক টু আলফা লিখতে পারবো, তাহলে কোসেক টু আলফা, তাহলে পি স্কয়ার কোসেক টু আলফা হচ্ছে আমাদের ওর এরিয়া মানে ক্ষেত্রফল। দেখো তারপরে 19-20 দুটো অঙ্কই ভালো আছে, বলছে 19-এরটা পি বিন্দু এ বি বিন্দুটি সংযোগ রেখাংশকে m:n অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে যদি এই সরলরেখার উপরে পি বিন্দুগামী হয়, মানে পি বিন্দু যে পাস করলে এই সরলরেখাটি আমাদের এটা দেখাতে হবে। তাহলে প্রথমেরটা ধর দুটো বিন্দু বলেছিল এ বিন্দু আর এটা এ বিন্দু এটা বি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের ওটা মানে x1 y1 এটা, আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের x2 y2। তাহলে পি বিন্দু বলেছে এদের মানে পি বিন্দুটা এ বির কে এন অনুপাতে ভাগ করে, মানে এন অনুপাতে ভাগ করলে কি হয় মানে পি বিন্দু যদি এটা ছিল এ বিন্দুর স্থানাঙ্ক কত হতো, দেখো এই সূত্র বললাম আজকে, সেটা হচ্ছে ওইটা হয় x2 প্লাস x1 বাই নিচে আমাদের ওই প্লাস এন এমন হবে, আর y এর সমান একই হবে মানে এর সঙ্গে y2 মানে দূরের বিন্দু প্লাস n আমাদের y1, আর নিচে হবে সেই প্লাস এন। এটা আমাদের ভিতরে মানে ভিতর দিকে বিন্দু আছে মানে আমাদের অন্তর্বিভাগই হবে এখানে। তাহলে এই পি বিন্দু এটা ছিল মানে এই বিন্দুটা এটা এটা নাকি এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে সরলরেখার সমীকরণ কি দিয়েছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, তাহলে এই সরলরেখার উপরে আমরা এই বিন্দুটা বসিয়ে দিতে পারবো, মানে কোনো বিন্দু সরলরেখার উপরে অবস্থিত মানে কি এক্স আর ওয়াই জায়গায় বসাতে পারবো আমরা। তাহলে এক্স এর জায়গায় এটা বসবে আমাদের x2 প্লাস x1, আর নিচে হচ্ছে আমাদের ওই প্লাস এন, আর একইভাবে বি ওয়াই এর মান ওটা y2 প্লাস y1, আর নিচে হচ্ছে আমাদের ওই প্লাস এন আর প্লাস সি ইকুয়াল জিরো। এটাকে সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার এসে যাবে। তাই ধরো আমাদের লসাগু করে দিচ্ছি, প্লাস এনই হবে, ধরো প্লাস এন লসাগু, সেটা লিখলে এখানে হচ্ছে আমাদের ওই এম x2 প্লাস x1 প্লাস y2 প্লাস y1 প্লাস এই সির সঙ্গে গুণ হবে আমাদের এই সিটার সঙ্গে, তাহলে হবে আমাদের কি সিএম প্লাস
আমাদের ওই cn মানে ইকুয়াল 0 হবে, ধরো এখান থেকে এখানে ইকুয়াল 0 হচ্ছে। তাহলে আমরা ওই 0 সঙ্গে m প্লাস n গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমাদের ধরো কমন নিচ্ছি x1, কি কমন নিয়েছিল m আর n, তাহলে m কমন নিচ্ছি। ধরো m কমন নিলে দেখো m আছে কোথায়, এটা আছে m, এটাই আছে আর এটাই আছে। তাহলে হচ্ছে আমাদের এই ax2 প্লাস আমাদের by2 প্লাস c, মানে m গুলো কমন নিয়েছি, আর প্লাস n। এবার n গুলো কমন নিচ্ছি আমরা, এখান থেকে n এখানে আছে এখানে আছে, তাহলে n কমন নিলে সেই ax1 প্লাস আমাদের এটাই ছিল by1 প্লাস c। তো এটার মান 0 হচ্ছে, মানে m প্লাস n 0 সঙ্গে গুণ হয়ে 0 হয়ে গেছিলো। তাহলে ধরো m বাই n লিখছি আমরা, মানে m আর n টা ওদিকে গেল। তাহলে কেমন হবে, এক লাইন লিখি, প্লাস by2 প্লাস c, এটা সমান সমান কত হবে, এটাকে মাইনাস হবে, মাইনাস অফ n ইন্টু এটা হবে ax1 প্লাস by1 প্লাস c। তাহলে m এর নিচে যদি আমরা n নিয়ে আসি তাহলে কত হবে, মাইনাস অফ এটা হবে, মানে ax1 প্লাস by1 প্লাস c বাই এটা হচ্ছে ax2 প্লাস by2 প্লাস c। এটাই দেখো প্রুফ করতে বলেছিল। দেখো তবে কুড়িটা বলছে দুটো বিন্দু দিয়েছে, তার সংযোগ সরলরেখাকে নাকি এই ফর্মে লেখা যাবে। তাই দুটো বিন্দু জানলে আমরা সরলরেখার সমীকরণ কীভাবে লিখতাম, দুই বিন্দু আকারে, মানে সেই y মাইনাস y1, সেটা ছিল আমাদের সেই y2 মাইনাস y1, আর x2 মাইনাস x1, তার সাথে আবার ওই x মাইনাস x1 এটা ছিল। তাহলে এখানে x1 কত, x1 দেখো a, y1 b, x2 কত c, আর y2 কত d। তাহলে এগুলো বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে y মাইনাস y1, y1 মানে b ছিল, তারপরে y2 কত ছিল, y2 দেখো d ছিল, তার থেকে b বিয়োগ, আর x2 হচ্ছে আমাদের c, তার থেকে বিয়োগ হচ্ছে a, আর x মাইনাস x1, x1 এর মানও a ছিল। দেখো এটাকে আমরা এই ফর্মে লিখতে হবে কিন্তু, তাহলে ওই ফর্মে লেখার জন্য এখানে x মাইনাস c ছিল না, ঠিক আছে। তাহলে আমরা গুণ করছি, ধরো y মাইনাস bর সাথে গুণ হচ্ছে এটা c মাইনাস a, আর এটা যেমন ছিল d মাইনাস bর সাথে ধরো গুণ আছে এটা x মাইনাস a। দেখো আমাদের টার্গেট হচ্ছে এই ফর্মে নিয়ে আসা, তার জন্যে ধরো y মাইনাস বি, ধর রাখলাম আমরা y মাইনাস বি রেখে দিয়েছি, তার সাথে আমরা এই x মাইনাস সি রাখতে হবে না, তার জন্য আমরা এমন করছি, ধরো x মাইনাস এ একবার লিখছি, তার সাথে ধরো বিয়োগে লিখছি আমরা ওই x মাইনাস সি। দেখো লেখা যায়, মানে এটাকে আমরা এইভাবে লিখেছি। তাহলে x মাইনাস এ করলে ধরো x আর x কেটে যাচ্ছে, আর এই মাইনাস এ আর এখানে প্লাস মাইনাস প্লাস সি হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে এই ডি মাইনাস বি কেও এইভাবে লেখার চেষ্টা করো। তাহলে x মাইনাস এ ধরো ছিল আগে, এটা রেখে দিচ্ছি, আর এই টার্মটা ডি মাইনাস বি কে লিখছি আমরা ডি মাইনাস বি। তাই দেখো ডি রাখতে হবে না আমাদের বি, তাহলে ওয়াই মাইনাস ডি রাখতে হবে, ঠিক আছে। ওয়াই মাইনাস ডি একবার রাখছি আমরা, আর তার থেকে বিয়োগে লিখছি আমরা ওই ওয়াই, আমাদের ডিটা মাইনাসে রাখার দরকার ছিল, ঠিক আছে। তাহলে এটা না, আগে আমাদের এটা লিখতে হবে। তাহলে ওয়াই মাইনাস বি লিখছি আমরা একবার, আর তার থেকে বিয়োগ করছি ওই ওয়াই মাইনাস ডি। তাহলে ডিটা পজিটিভ হয়ে যাচ্ছে, দেখো ডিটা পজিটিভ হয়ে যাবে মাইনাস মাইনাসে, আর এটা ওয়াই মাইনাস বি, মানে ডি মাইনাস বি এসে যাচ্ছে, মানে এই টার্মটাকে আমরা এইভাবে লিখেছি। এবার গুণে করো, দেখো হয়ে যাবে। তো এটার সঙ্গে এক্স মাইনাস এ হচ্ছে, আর এটা ধরো ওই ওয়াই মাইনাস বির সাথে এক্স মাইনাস সি, আর এটাও সে একই হবে, এক্স মাইনাস এর সাথে গুণ হচ্ছে এই ওয়াই মাইনাস বি, আর মাইনাস এক্স মাইনাস এর সাথে গুণ হবে এটা ওয়াই মাইনাস ডি। তাই দেখো এই টার্মটা মনে হচ্ছে একই আছে, এটা কেটে যাচ্ছে, আর এটা দুটোই যদি মাইনাস তুলে দিই আমরা, তাহলে আমাদের ওই ফর্মটা এসে যাচ্ছে, মানে এক্স মাইনাস এর সাথে গুণে আছে আমাদের ওই ওয়াই মাইনাস ডি, আর এক্স মাইনাস সির সাথে গুণ আছে ওই ওয়াই মাইনাস বি। তো এটাই প্রুভ করতে বলেছিল। দেখো তারপরে 21 বলছে একটি বর্গক্ষেত্রের দুটি বাহু এমন এমন আছে সরলরেখার অংশ, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যদি মানে দুটো সরলরেখার সমীকরণের এটা রয়েছে, এখান থেকে আমরা অভিলম্ব আকার বের করে নিতে পারবো। তাহলে এই প্রথম সরলরেখা দেখো দেখো এমন রয়েছে 5x মাইনাস 2y, এটার মান 13 ছিল। তাহলে এটা অভিলম্ব আকার করলে কেমন হবে, এটা হচ্ছে আমাদের ওই 5x বাই, মানে এদের স্কোয়ার রুট এই 5-এর স্কোয়ার, মানে বলতে পারি 5-এর স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার, এমন এটা হচ্ছে ওই মাইনাস 2y বাই 5-এর স্কোয়ার হবে প্লাস অফ মাইনাস 2 তার স্কোয়ার, সমান এটা 13 বাই ওই
পাশের স্কোয়ার প্লাস মাইনাস 2টার স্কোয়ার। তাহলে দেখো এই নিচের এই রুট ভাঙালে কত হবে, পাশের স্কোয়ার 25 আর মাইনাস 2 এর স্কোয়ার 4 মানে 29 হচ্ছে, মানে 5x বাই বলতে পারি আমরা ওই 29 হচ্ছে। একইভাবে এটা 2y বাই ওই 29, এটার মান হচ্ছে 13 বাই এটা রুট 29। এবার দেখো এটা একটা ফর্মে হয়েছে, আরেকটা সরলরেখা সমীকরণ দিয়েছে এটা, সেটা কেমন, সেটা হচ্ছে 5x মাইনাস 2y সমান সমান 16 বলতে পারি মাইনাসে ওদিকে গেলে। তাহলে এখান থেকেও সেই একই হবে, মানে নিচেও যদি বলো এটার স্কয়ার রুট করবে এই রুট দিয়ে, মানে পাঁচ আর মাইনাস 2 ছিল এখানে সহগ, তাহলে ওই একই হবে, মানে 29 হবে এটাও, এটাও হবে ওই 2y বাই 29 আর এটা মাইনাস 16 বাই এটা রুট 29। তাই দেখো এটা তো অবিলম্ব আকার হয়ে গেছে, যেহেতু এটা পজিটিভ এ পাশে, এটা কিন্তু এদিকে নেগেটিভ রয়েছে, তাহলে এটা অবিলম্ব আকার করতে গেলে কি করবো আমরা, এখানে একটা মাইনাস কমন নিতে হবে, মানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাই তো। দেখো এখানে প্রথম যেটা এই এটা পেয়েছি, এটা আমাদের মানে অবিলম্ব আকারে রয়েছে, আর সেটার মান হয়েছে, মানে পির মান যদি বলি এখানে এই 13 বাই রুট 29 হয়েছে না। আর এটাও দেখো অবিলম্ব আকারে মানে ঠিক নেই, যেহেতু এখানে নেগেটিভ হয়েছে, মানে মাইনাস দিয়ে গুণ করার দরকার। কিন্তু দেখো এখানে দুটো সরলরেখার এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা ইকুয়াল রয়েছে না, মানে কি এরা প্যারালাল, মানে এরা সমান্তরাল সরলরেখা হোক, মানে যেখানেই হোক না কেন এরা সমান্তরাল হয়। তাহলে আর অবিলম্বাকার দিয়ে আমরা কি বুঝি, মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে মূল বিন্দু নিশ্চয়ই আমাদের এই মাঝে থাকবে এদের, তাই তো। তাহলে মূল বিন্দু থেকে একটা দূরত্ব হচ্ছে ওই 13 বাই রুট ওই 29, মূলবিন্দু এমন জায়গায় থাকবে, অবিলম্বকার মানে মূল বিন্দু থেকে দূরত্ব। আর এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে আমাদের নেগেটিভ দিকে দূরত্বটা, মানে এই মূল বিন্দু যদি এখানে থাকে মানে এর নিচের দিকে দূরত্ব, তাহলে এটাও হচ্ছে দূরত্ব, দূরত্ব তো নেগেটিভ হয় না, শুধু নেগেটিভ চিহ্ন বোঝাচ্ছে ও মূল বিন্দু থেকে নিচের দিকে রয়েছে, মানে মূল বিন্দু থেকে উপরে রয়েছে ও থাকলে এই নিচে থাকবে, আর কিছু না কিন্তু। তাহলে এটা হচ্ছে এই 29, এই বর্গক্ষেত্রের পুরো দৈর্ঘ্যটা হবে এখানে। তাহলে এটা যদি বর্গক্ষেত্র ধরো আয়তক্ষেত্রের মতো হয়েছে যদিও, এটা বর্গক্ষেত্র হলে কি হবে, এই দূরত্বটা কত হবে, এর বাহুর দৈর্ঘ্য কত হবে, পুরো দৈর্ঘ্যটা হবে। তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহু যেটা হচ্ছে এটা কত হবে, বাহু হবে এদের টোটাল দৈর্ঘ্যটা, মানে আমাদের এই 13 বাই রুট 29 মাইনাস অফ যদি বলো তাহলে মাইনাস অফ মাইনাস নিতে হবে, তাহলে আমরা এই 16 বাই রুট 29। আর যদি মনে করো প্রথম থেকে আমরা চিহ্ন ঠিক করে নেবো, তাহলে এটা এর সঙ্গে এটা যোগ করবে, যেহেতু মূলবিন্দু দুই সাইডে রয়েছে সরলরেখা দুটো। তাহলে দেখো এটা যোগ করলে কত হবে, এটা মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে 16 আর 29 মানে 13 মিলে 29ই হচ্ছে, 29 বাই রুট 29 হবে, তাহলে হচ্ছে রুট 29। তাই রুট 29 কি হলো, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছিলাম আমাদের, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল বাহু স্কয়ার হয় মানে রুট 29 তার স্কয়ার হবে, তাই রুট 29 স্কয়ার মানে 29ই হবে এত বর্গ, তাহলে ওর ক্ষেত্রফল হবে এটা। দেখো তারপরে 22 দাগ দুটো বিন্দু দিয়েছে, তার প্রবণতার মান -2 বলেছে, মানে m এর মান ধরো বলে দিয়েছে, মানে 22 দাগেরটা m ইকুয়াল বলে দিয়েছে আমাদের ওই -2। তাহলে m কি করে পাই, মানে y2 মাইনাস y1, মানে m তো ওই y ডিফারেন্স, মানে y2 মাইনাস y1 আর x এর ডিফারেন্স যেটা ছিল মানে x2 মাইনাস x1, এটার মানে ওই m হতো, যার মান -2 বলে দিয়েছে আমাদের। তাহলে y2 কত, এখানে দেখো y2 হচ্ছে এটা মানে মাইনাস কে, আর y1 কত -2, তাহলে মাইনাস অফ -2, আর এটা x2 কত 1, আর এটা হতো কত হচ্ছে x1 এর মান দেখো এখানে 2k ছিল, 2k, এটার মান ধরো ওই -2 বলেছে, তাহলে এখান থেকে বলতে পারছি -k+2, আর ধর এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে -2, এটা মাইনাস +4k এমন হচ্ছে। তাহলে এখান থেকে দেখো ওই 5k এর মান পাবো আমরা, 4 হচ্ছে না 5k, তাহলে এখান থেকে দেখো ধরো k এর মান পাচ্ছি আমরা 4/5। দেখো তারপর 23 দাগ বলছে একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, দিয়ে ওর উপরে এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে যার কোটি নাকি ভুজের দ্বিগুণ, মানে কোটি কি ছিল, কোটি বলে আমরা y কোঅর্ডিনেটকে, মানে যদি এক্স ওয়াই বলি কোনো স্থানাঙ্ক, তার এক্সটাকে বলি আমরা ভুজ, আর ওয়াই যেটা থাকে সেটাকে আমরা কোটি বলি। তাহলে আমরা বলেছে এমনভাবে বিন্দু হবে, মানে এটা 23 দাগ ছিল, সরলরেখার সমীকরণ 7x মাইনাস 6y এটার মান 20 বলেছে, আর ওর উপরে এমন একটা বিন্দু ধরো যার নাকি কোটি ভুজের দ্বিগুণ, মানে যদি আমরা ভুজ এ ধরি, কোটি হবে কি ওর দ্বিগুণ মানে 2a, মানে ওর উপর একটা বিন্দু এমন হবে সেটা বলেছে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, মানে এই আননোন আছে এ পেয়ে যাবো এখান থেকে, তারপরে আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাই দেখো 7x এর মান কত এখানে ধরলাম, মানে ওর উপর একটা বিন্দু এটা বলেছিল সেটা এমন ধরলাম a, 2a, মানে যেহেতু আমাদের কোটি ভুজের দ্বিগুণ বলেছিল, তাহলে এখান থেকে
এক্সের জায়গায় এ বসাতে পারছি, আর ওয়াইয়ের জায়গায় টু এ বসাতে হবে। এটার মান 20 বলেছিল, এখান থেকে 7a মাইনাস 12a, এটার মান 20, মানে -5a, এটার মান হচ্ছে আমাদের ওই 20, মানে এর মান হচ্ছে আমাদের -4। এর মান -4 হলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4, মানে এর জায়গায় -4 বসাচ্ছি, তাহলে 2 × -4 মানে -8, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা হবে -4, -8। আর পরেরটা বলেছে আমাদের, ধর একটা সরলরেখার সমীকরণ দিয়ে মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক বলেছে, মানে অভিলম্ব আকার বের করতে পারলে হয়ে যেত এটা। তাহলে এটা কত হচ্ছে? ওই 3x + 4y, আর ওটা দেখো এখানে -m এমন হবে। তাহলে -m যদি হয়, তাই দেখো কিন্তু অভিলম্ব আকার করলে কত হবে? সহগ কত? একটা 3 আছে, একটা 4 আছে, তাহলে স্কয়ার রুট করলে কত হবে? মানে রুট ওভার যদি আমরা বলি, ওই রুট ওভার 3 এর স্কয়ার 4 এর স্কয়ার, মানে এখানে কত হবে? 9 + 16। এটাও হচ্ছে ওই একই হবে, 4y বাই 9 + 16 হবে, এটা মানে 25 বলতে পারছি এটা। একই হবে, এটা হচ্ছে আমাদের -m বাই এটা 25। তাহলে এখান থেকে কত হচ্ছে? এখান থেকে হচ্ছে আমাদের ওই 5 করে, মানে রুটের থেকে 5 বেরোবে, এটা হচ্ছে 4y বাই 5, এটা হচ্ছে -m বাই আমাদের ওই 5। তাই দেখো এখানে লম্ব দূরত্ব 2 বলেছে, তাই লম্ব দূরত্ব তো আমাদের সবসময় পজিটিভ হবে, তাহলে এ পাশে যে মানটা পেয়েছি সেটার মড নিয়ে নেবো আমরা, মানে বলতে পারবো এই মড অফ এই -m বাই 5, এটার মান অবশ্যই ওই 2 একক হবে। মানে এটা অভিলম্ব আকারে হয়ে গেছে, কিন্তু m এর চিহ্ন যেহেতু আমরা জানি না, তার জন্য আমরা m এর দুটো মানই পেতে পারি এখানে, তাই জন্য আমরা মড নিয়েছি ওটা, মানে মড অফ এই যেটা হয়েছে -m বাই 5, এটার মান 2 করেছি। তাহলে এখান থেকে যখন আমরা মড তুলবো, তখন এই m বাই 5 এটার মান আমরা +- 2 বলতে পারি, মানে দুটোই মানই হতে পারে m এর, তাই জন্য প্লাস মাইনাস মড তুললে প্লাস মাইনাস নেবে। তাহলে এখান থেকে আমরা m এর দুটো মান পাচ্ছি, ধরো m এর মান পাচ্ছি ওটা +- 5 এর সঙ্গে 2 গুণ করলে 10 হচ্ছে, তাহলে m এর মান এটা হবে +-10। দেখো তবে 25 দাগ বলেছে, মানে একটা সরলরেখার সমীকরণ দিয়েছে এমন 2x - 5y + 12a, এটার মান 0। তাহলে এই সরলরেখার উপরে এই বিন্দুর নাকি অবস্থিত, মানে এমন দুটো বিন্দু হবে, তীর মানের উপর নির্ভর করবে হয়তো বিন্দু দুটো, তাহলে তার আমাদের বের করতে হবে। মানে আমরা মানে এই মানগুলো বসিয়ে দেবো x y এর জায়গায়, বসিয়ে টির মান পাবো, পরে আবার বিন্দু দুটো ওই টির মান বসিয়ে পেয়ে যাবো। তাহলে এখান থেকে 2 x এর মান কত? ওই 8 স্কয়ার, আর 5 y এর মান কত? এই 280, মানে বিন্দুর স্থানাঙ্ক এমন, মানে প্রথমটা x এর মান, পরেরটা y এর মান, আর এটা ওই 12a, এটার মান 0। তাহলে এখান থেকে দেখো a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 2t স্কয়ার, আর এটা হচ্ছে কত? 10t + 12, মানে 2 ক্যান্সেল হতো, তাহলে t স্কয়ার -5t + 6, এটার মান 0, মানে 3 আর 2, মানে t - 3 হচ্ছে একটা, একটা হচ্ছে t - 2, তাই t দুটো মান পাচ্ছি, ধরো t এর মান 2, 3, আর t এর মান 2, 3 হলে সরলরেখা মানে বিন্দু কেমন ছিল? 8 স্কয়ার করেছিল না, তাহলে a t এর মান হচ্ছে 2, ধরো প্রথম বসিয়েছি, তাই 2 এর স্কয়ার, আর 2a t এর মান 2, মানে প্রথম বিন্দুর স্থানাঙ্ক এটা হবে যখন আমরা t = 2 বসিয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছি ধরো 4a, 4a প্রথম বিন্দু, আর আরেকটা বিন্দু ছিল যখন t এর মান 3 বসাবো, তখন কত হবে? a 3 তার স্কয়ার হবে, কমা, মানে 2a ছিল, মানে 2a এর সঙ্গে 3, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা হচ্ছে 9a, 6a। তাই দুটো বিন্দুর স্থানাঙ্ক চেয়েছিল, একটা হবে এটা 4a, 4a, আর একটা হবে 9a, 6a। দেখো তারপরে 26 দাগ বলছে একটি সরলরেখার নতি, মানে অ্যাঙ্গেল থিটার মান বলেছে, আর মূল বিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে 10 একক, তার সমীকরণটা বের করতে হবে। তাহলে এখানে থিটা 135 বলেছে, মানে এম কত? স্লোপ কত হবে? মানে প্রবণতা হবে আমাদের ট্যান 135 ডিগ্রি, মানে 150 ডিগ্রি ছিল, 150 ডিগ্রি হবে, আর ট্যান 150 মানে বলতে পারি আমরা -ট্যান 30, মানে -1/√3 হবে এটার মান। তাই ধরো স্লোপ পেয়ে গেছি আমরা, তাহলে আমরা দৈর্ঘ্য বলেছে, মানে মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে না, তাহলে আমরা ওইভাবে লিখলাম, ধরো মানে y = mx + c, c আননোন আছে এখানে, তাহলে y = হবে আমাদের এটা -1/√3, ওর সাথে আমাদের x + c, মানে c জানি না আমরা, y ইন্টারসেপ্টটা c আননোন রেখে দিয়েছি। ধরো এটাকে আমরা অভিলম্ব আকার নিয়ে যেতে হবে, তাহলে এখানে √3 দিয়ে গুণ করলে √3y + x, ধরো x এদিকে এনেছি, তাহলে এটার মান কত হচ্ছে? এই c √3 এমন হচ্ছে।
দেখো এখান থেকে আমরা অভিলম্ব আকার করবো, মানে এক্স বাই সামথিং, তাই তো? এক্স বাই এখানে সব কী কী ছিল, একটা এক ছিল আর একটা রুট থ্রি ছিল। তাহলে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কত হবে, মানে রুট ওভার এক প্লাস রুট থ্রি স্কোয়ার করলে 3 হবে, এমন হবে। একই হবে রুট থ্রি ওয়াই, বা এখানেও সেই একই হচ্ছে 1+3 সি রুট থ্রি, আর নিচেই হচ্ছে ধরো এটা রুট ফোরই। তাহলে এটা হচ্ছে এক্স বাই টু, এটা হচ্ছে আমাদের রুট থ্রি ওয়াই বাই টু, এটা হচ্ছে সি রুট থ্রি বাই টু। দেখো তাহলে এইটা যেটা রয়েছে এটা আমাদের সেই অবিলম্ব আকারে রয়েছে, তাহলে এটার মান বলে দিয়েছে আমাদের ওই 10। তাহলে বলতে পারছি সি রুট থ্রি বাই টু, এটার মানে হবে আমাদের, মানে এর মডের মানটা হবে, সির মান যেহেতু আমরা জানি না কি হতে পারে, এর মান ধরো 10 বলেছে। তাহলে এখান থেকে সি রুট থ্রি বাই টু এটার মান হবে প্লাস, প্লাস মাইনাস নেবে, প্লাস মাইনাস 10, বা বলতে পারছি আমরা ধরো ওই সি এর মান কত হবে, তাহলে এখানে প্লাস মাইনাস হচ্ছে আমাদের ওই 20/√3। তাহলে এই সমীকরণে আমরা সির জায়গায় বসিয়ে দিতে পারি, বা সি রুট থ্রি মানই বের করে রাখো, ধরো এখানে সি রুট থ্রি মানই ধরো বের করে রাখছি আমরা। তাহলে এখান থেকে ওই সি রুট থ্রির মান পাচ্ছি আমরা প্লাস মাইনাস 20। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি আমরা এখানে। তাহলে এই সমীকরণ কেমন হবে, এক্স প্লাস রুট থ্রি ওয়াই, এটার মান হচ্ছে আমাদের ওই সি রুট থ্রি, এটার মানই বের করে রেখেছিলাম, সেটা হচ্ছিল আমাদের প্লাস মাইনাস 20। তো এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। দেখো তারপর 27 যেটা বলছে, মানে এত বিন্দুগামী বলেছে আর অক্ষ দুটির সঙ্গে সেই অংশের মান পরস্পর সমান আর একই চিহ্নযুক্ত বলেছে একবার, আর একবার মনে হয় বিপরীত চিহ্নযুক্ত বলেছে। তাহলে প্রথম যে প্রবলেমটা ধরো একই চিহ্নযুক্ত, মানে কত হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ, মানে একই সমানও হবে আবার চিহ্ন এক, এটা মান 1 হয়, মানে সেই অংশ আকারে কেমন হতো আমাদের, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বির মান 1 হতো, মানে বিটা এ বলে দিয়েছে ধরো। তাহলে এখান থেকে আমরা ওই বিন্দুটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাই ধরো এখান থেকে বলতে পারছি এক্স প্লাস ওয়াই এর মান এ হচ্ছে, আর এক্স এর মান কত, বিন্দু ছিল আমাদের 4-6, তাহলে এক্স এর জায়গায় 4 বসাতে পারবো আর ওয়াই এর জায়গায় -6 বসাতে পারবো। তাহলে এর মান কত পাচ্ছি এখান থেকে, ধরো এর মান পাচ্ছি আমরা -2। তাহলে এখানে এখানে যদি আমরা বসিয়ে দিই এর মান -2, তাহলে কেমন হবে, ওই এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের -2, সেটাই আমাদের সমীকরণ চেয়েছিল। আর এর শেষে এটা বলেছে পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে কেমন হবে সেটা, যদি দু একটা বলো, এটা হচ্ছে আমাদের বিপরীত চিহ্নযুক্ত বলেছে, তাহলে এমন হবে, একটা এক্স বাই এ বলতে পারি, আর একটা ওয়াই এর মান মানে ওয়াই বাই মাইনাস এ বলতে পারি, এটার মান 1 বলেছে। তাহলে এখান থেকে ধরো আমরা ওই বলতে পারছি এক্স মাইনাস ওয়াই এর মান এ, এটা ওই 4-6 মানে 4, -6 বিন্দুগামী বলেছিল। তাই এখানে 4-6 বিন্দুগামী হলে হবে, এক্স এর জায়গায় 4 বসাবো, ওয়াই জায়গায় প্লাস বসাচ্ছি আমরা, মানে এর মান পাচ্ছি ধরো এখানে এর মান কত, 10। তাহলে বিন্দু মানে সমীকরণ কেমন হবে, এক্স মাইনাস ওয়াই এটার মান 10। তাহলে এটা হচ্ছে আমাদের ওই দ্বিতীয় অঙ্কটার উত্তর।